বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 ডিসেম্বর 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 13তম ক্লাস। আহ 13তম ক্লাস হলেও এই 13 দিনে আমরা যা যা পড়ছি সেটা আবার একেবারেই শুরু থেকে শুরু করতে যাচ্ছি। দেখেন, আমরা ফৌজদারি কার্যবিধি যারা যারা আছেন সবাইকে ফৌজদারি কার্যবিধিতে আমরা কি পড়বো সাজেশন প্লাস উত্তরপত্র দিয়ে দিয়েছি, এবং এই সাজেশন এবং উত্তরপত্র দেখে আমরা আমাদের পড়া শুরু করতেছি, এবং আল্লাহর রহমতে এখানে যা আছে এগুলা পড়লেই হবে। এর বাইরে কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। আর বাইরে যদি কিছু আসেও এই অভিজ্ঞতা থেকে আপনি উত্তর করতে পারবেন। তো প্রথমেই চলে আসি আমরা, এবং শুধুমাত্র এই যে যে ফৌজদারি কার্যবিধির এই যে যে লেকচার শিটটা তৈরি করা হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য না। যদি কেউ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়ও অংশগ্রহণ করে তার জন্য ফৌজদারি পার্টের এই অংশটুকুই ইনশাল্লাহ যথেষ্ট। তো প্রথমে আমরা চলে আসি। একের ক দেখেন, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। তো যদিও আমরা একবার পড়ছি, তারপরেও যেহেতু নতুন নোট দিছি কিছু সংশোধন বিভিন্ন প্রশ্নে আছে, এই কারণে আবার শুরু থেকে একবার পড়বো। তো তার আগে আমরা উত্তর পড়তে চলে আসি। দেখেন, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? তো তার আগে সংক্ষেপে একটু বলে নিই, সেটা হলো যে যখন কোনো প্রশ্ন আপনি লিখতে যাবেন ওই প্রশ্নের উত্তরে সরাসরি লেখা শুরু করবেন না, আগে উত্তরের আগে ওই রিলেটেড আনুষঙ্গিক 2-4 কথা আগে বলে নিবেন। 2-4 কথা বলার পরে হলো আমি উত্তরপত্রে চলে যাব। বিষয়টা অনেকটা এরকম যে আপনার বাসায় কেউ কোনো অতিথি আসছে, আসার সাথে সাথে তাকে মানে ওই লাঞ্চ করতে বসাই দেন, ভাত খাইতে মেইন কোর্সে বসাই দেন না। অবশ্যই তাকে তাদের আগে একটু নাস্তা পানি খাওয়ান, তারপরে হলো মেইন কোর্সে বসান। তো পরীক্ষার প্রশ্নটাও এরকম, যে যে ক্ষেত্রে কোনো প্রশ্ন আপনি লিখতে যাচ্ছেন তাহলে আগে আনুষঙ্গিক 2-4 কথা বলে নিবেন, তারপরে হচ্ছে যে প্রশ্নে যা জানতে চেয়েছে সেটার মধ্যে ঢুকে যাবেন। তো এখানে যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে এটা লেখার আগে আমাদের ফৌজদারি কার্যবিধি নিয়ে 2-4 কথা বলবো, যে ফৌজদারি কার্যবিধি কি আইন, ফৌজদারি কার্যবিধি কত সালে প্রণয়ন করছে, মোট ধারা কয়টা। দেখেন, ফৌজদারি কার্যবিধি হলো প্রধানত একটি পদ্ধতিগত আইন বা অ্যাট্রাকটিভ ল বা প্রসিডিউরাল ল। কারণ এই আইনে ফৌজদারি আদালতের গঠন বা ক্ষমতা থেকে শুরু করে একটি ফৌজদারি মামলা দায়ের সংক্রান্ত সকল নিয়ম বর্ণনা করা হয়েছে। যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে আরেকবার ব্যাখ্যা করি যে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন আসলে কি। বাংলাদেশ বার কাউন্সিলের সমগ্র আইনকে প্লাস আমাদের বাংলাদেশে বা বিশ্বের যত আইন আছে এই আইনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রসিডিউরাল ল, একটা হলো সাবস্টেন্টিভ ল। যে আইনে প্রসিডিউর মানে কি পদ্ধতি, যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন পদ্ধতিগত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেছে সেটাকে বলে প্রসিডিউরাল ল। আর যে আইনে শাস্তি বা প্রতিকার, শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করেছে সেই আইনকে বলে হচ্ছে আপনার সাবস্টেন্টিভ ল। এখন ফৌজদারি কার্যবিধির কোথাও শাস্তি বা প্রতিকার নাই। ফৌজদারি কার্যবিধি হলো একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করে, কোথায় দায়ের করে, কার মাধ্যমে দায়ের করে, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে আপিল হবে, এই পদ্ধতিগত বিষয়গুলো যেহেতু আছে তাই ফৌজদারি কার্যবিধিকে বলা যেতে পারে একটা পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। তো যারা লিখবেন তারা এই ইংরেজি অংশটুকু না লিখলেও হবে। এই যে পদ্ধতিগত আইনের ইংরেজি অ্যাডজেক্টিভ ল প্রসিডিউরাল ল লেখছে না, আপনার ইংরেজি ইংরেজি না লিখলেও হবে, এটুকু লেখার দরকার নেই। তারপরে 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা হয়। এটা আমরা যারা প্রিলি পরীক্ষা দিয়েছি এটা আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাশ করা হয় কত সালে? 1861 সালে। ফৌজদারি কার্যবিধি 1898 সালে পুনরায় সংস্কার করা হয়। আবার এটা মানে সংস্কার এর মধ্যে বেশ কয়েকবার করছে, ওই আলোচনায় আমরা না যাই। সর্বপ্রথম পাশ করা হয় 1861 সালে, এরপরে আবার সংস্কার করা হয় 1898 সালে, যা 1898 সালের 1 জুলাই হতে কার্যকর হয়। এবং যেটা 1898 সালে সংস্কার করা হয়েছে সেটা কার্যকর হয় 1898 সালের কত তারিখ? 1 জুলাই। তো ফৌজদারি কার্যবিধি 1898 6 ধারা ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছেন? তো তাহলে আমাদের মনে রাখতে হবে ভাই যে আমরা তো প্রথমে ফৌজদারি আলোচনা করলাম, এখন লাস্টের লাইনটা দেখছেন যে ফৌজদারি কার্যবিধি 1898 6 ধারা ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে লাস্টের লাইনটা আমি
প্রশ্নে কি জানতে চেয়েছে সেটার সাথে একটা কি করব, সংযুক্ত করার চেষ্টা করব, যে দুই চার কথা বলে আমার প্রশ্নের সাথে এই আলোচনার কি মানে সম্পর্ক, সেটার একটা আহ, মানে হিন্টস আমি এখানে দিয়ে রাখবো। এখন আমরা চলে আসি ফৌজদারি আদালতের গঠন। ফৌজদারি আদালত ফৌজদারি মামলা কেন করে, দেওয়ানি মামলা কেন করে সবাই জানেন, তারপরেও আরেকবার বলি। দেওয়ানি মামলা করার মাধ্যমে পাওয়া যায় প্রতিকার বা ক্ষতিপূরণ। দেওয়ানি মামলায় কিন্তু আপনি কারোর শাস্তি দিতে পারবেন না, আর ফৌজদারি মামলায় আপনি প্রতিকার পাবেন না। ফৌজদারি মামলায় আপনি আসামির শাস্তি নিশ্চিত করতে পারবেন, আর প্রতিকার পাওয়া যায় কোন মামলায়? দেওয়ানি মামলা। তো ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে বলা হয়েছে। এই ফৌজদারি আদালতের গঠন বা শ্রেণী, গঠন বা শ্রেণী, এই গঠনের এই জায়গায় আপনি একটু ইংরেজিতে একটু লেখেন। গঠনের এই জায়গা কম্পোজিশন, COM, COM, POSITION, কম্পোজিশন, COMPOSITION, COMPOSITION। এখন আবার বলেন না সাই TI কেমনে লিখবো, এটাও বানান বলেন, মাথা কাটাইয়া। দারুন। তো তাহলে ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের গঠন বলেন, শ্রেণী বিভাগ বলেন বা কম্পোজিশন বলেন, এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 6 ধারায়। তো তো তার আগে 6-এর 1 ধারা অনুসারে, আপনার যদি উপধারা মনে না থাকে লিখতে যাবেন না, জাস্ট লিখবো কি অনুসারে, 6 ধারা অনুসারে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত আছে। কি ব্যতীত? সুপ্রিম কোর্ট। এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা সুপ্রিম কোর্ট কি এটাও জানেন না। সুপ্রিম কোর্ট হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, সবার উপরে হচ্ছে আপিল বিভাগ, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। অর্থাৎ আলাদা করে সুপ্রিম কোর্ট নামে কোনো আদালত কিন্তু নাই। ওই দুইটারই একত্রে বলে কি সুপ্রিম কোর্ট। ধরেন আপনি আপনি মানুষ, আপনার 2টা হাত না, তা সুপ্রিম কোর্টের 2টা হাত, এক হাতের নাম, যে হাতের ক্ষমতা একটু বেশি, আমাদের ক্ষমতা কোন হাতের বেশি? সাধারণত ডান হাতের। তো এটার বলে আপিল বিভাগ, আর একটা কি হাইকোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত আছে। একটা দেখেন দায়রা আদালত সমূহ, কোর্ট অফ সেশনস বলে, আর একটা হলো কি ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। এখন দায়রা আদালতের গঠন একটু দেখি। দায়রা আদালতের শ্রেণী বিভাগ বলতে ফৌজদারি কার্যবিধির 9 ধারায়, আন্ডারলাইন করবেন, 9 ধারায় দায়রা আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। দায়রা আদালতের 3 শ্রেণীর, আন্ডারলাইন করবেন, দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। কয় শ্রেণীর? 3 শ্রেণী দায়রা আদালত। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। 1 নম্বরে দেখেন দায়রা জজ, সেশন জাজ বলে, অতিরিক্ত দায়রা জজ, এডিশনাল সেশনস জাজ, যুগ্ম দায়রা জজ, জয়েন্ট সেশন জাজ। বুঝতে পারছেন? তাহলে দায়রা আদালত আর দায়রা জজ কিন্তু এক জিনিস নয়। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে, তার ভিতরে সবার উপরে যে তাকে কি বলে? দায়রা জজ। তারপরে অতিরিক্ত দায়রা জজ, তারপরে কি যুগ্ম দায়রা জজ। তো এই জিনিসগুলো কিন্তু মুখস্থর কোনো ব্যাপার নাই, যেহেতু আপনারা প্রিলি পড়ে আসছেন, যা বা না পড়ে থাকলেও একবার পড়লেই পড়া পারার কথা। এখন আমরা চলে এসে ম্যাজিস্ট্রেট আদালত। ফৌজদারি কার্যবিধি 1898-এর 6-এর 2 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট 2 প্রকার। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটটা বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটটা বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত গঠিত হয়। ফৌজদারি কার্যবিধির 6-3 ধারায় বলা হয়েছে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এই 4 শ্রেণী বললেও আমরা একটু যখন পড়বো তখন দেখবো মেট্রোপলিটন এলাকায় থাকে 2 শ্রেণীর, আর আদার দেন মেট্রোপলিটন এরিয়া, দ্যাট মিনস মেট্রোপলিটন এলাকার বাইরে কয় শ্রেণীর? 4 শ্রেণীর। সো যদি আমরা একটু লক্ষ্য করি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা কোন পর্যায়ে? জেলা পর্যায়ে। আর এই সেম ব্যক্তি মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তারপরে দেখেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে দ্বিতীয় তাহলে মহানগর এলাকায় যার নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাইরে তার নাম কি? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই 4 জনকে নিয়েই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত গঠিত। তাহলে বিথিকা বলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় কয় প্রকার? জুডিশিয়াল
দুই প্রকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকায় কয় প্রকার? আরে বিথিকা, স্যালারি দিয়ে টেনশন নিতে যে পড়া গেছেন বলি। চিফ জুডিশিয়াল কয় প্রকার? দুই প্রকার। ও, দুই প্রকার, দুই প্রকার। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি বলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি আলাদা শ্রেণী, ওনারা একসাথেই করছে। হ্যাঁ, চিফের সাথে। মজার বিষয় হলো দায়রা আদালতের ক্ষেত্রে, দায়রা আদালতের ক্ষেত্রে ওই যে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। আর মহানগর এলাকা হইলে মহানগর। মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, আর হলো মহানগর যুগ্ম দায়রা জজ। তো এখন বিষয়টা হলো মানে দায়রার ক্ষেত্রে অতিরিক্তরে আলাদা একটা শ্রেণী হিসেবে ভাগ করছে। দায়রা জজ একটা, অতিরিক্ত দায়রা জজ একটা। বাট ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একসাথেই, ওনাদের আলাদা ভাগ করে নাই। কেন করে নাই ব্যাখ্যা আমার কাছে নাই, এটা লর্ড ম্যাকুলে বা অন্যান্য যারা আছে অন্য ভালো বলতে পারবেন। দেখেন, তো এখন যদি দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট গণ এবং দায়রা জজগণ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে নিয়োগপ্রাপ্ত হবে। এই যে যারা বিচারিক ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ, এরা একসময় নিয়োগপ্রাপ্ত হতো বিসিএস পরীক্ষার মাধ্যমে, বাংলাদেশ সিভিল সার্ভিস, বাট 2007 সাল থেকে তারা নিয়োগ পায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে। তো এখন দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। আমরা যখন টোটাল ফৌজদারি কার্যবিধি পড়ে ফেলবো, তখন আপনি জানতে পারবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। যে সকল জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা পড়ছেন ওইগুলো হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। আর যে সকল জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজকর্ম পড়ছেন ওইগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। তো তারপরেও আমরা একটু দেখি, দেখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী ফৌজদারি কার্যবিধি 1898 এর গোল দিবেন 11 ও 18 ধারায় যথাক্রমে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে নিয়োগ, এটা জেলা পর্যায়ে হয় 11 ধারায়, আর জেলা পর্যায়ের বাইরে হলে কত ধারায়? 18 ধারায়। ফৌজদারি কার্যবিধির ধারা 32 অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে নিম্নবর্ণিত দণ্ড প্রদানের ক্ষমতা থাকবে। ফৌজদারি কার্যবিধির যে 32 ধারা, এই 32 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা বলছে। দণ্ড প্রদানের কি সাধারণ ক্ষমতা, মানে একজন ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড প্রদান করতে পারে। তো প্রথমে দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, ইনি নির্জন কারাবাস সহ সর্বোচ্চ কত 5 বছরের কারাদণ্ড। নির্জন কারাবাস মানে হলো নির্জনে রাখার আদেশ। আপনি নর্মালি কারাবাসে তো কারাগারে পাঠাইলে অনেক লোকের সাথে থাকে, আর নির্জন মানে হলো কারোর সাথে সে থাকবে না। একা একা। এখন যদি বলেন যে কারোর সাথে না থাকাইতে বলো, ভিআইপি তে একা একা থাকবো না। একা একা থাকলে দেখবেন যে ভয়ের জায়গায় একা একা থাকলে আরো ভয় ধরে যাবে। তো নির্জনে কারাবাসের আদেশ দিতে পারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এবং সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত 5 বছর। স্যার, নির্জন কারাবাস বলতে বর্তমানে যে শুনছি সেল, যেটা বলি সেলটা কি নির্জন কারাবাস? না, দেখেন, সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। সর্বোচ্চ কত? 5 লাখ। আগে 2025-এর আগে এই জায়গা ছিল 10,000, এখন বর্তমানে হয়েছে কত? 5 লাখ। তাহলে এই যে যে সংশোধনী, এটা আনা হয়েছে কত সালে? 25 সালে। 2025 সালে। তারপরে দেখেন, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, নির্জন কারাবর্ষ 3 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ কত? 3 লাখ। 3 লাখ। আগে ছিল জায়গা কত? 5,000, এখন সেটা হয়েছে 3 লাখ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ কত? 2 লাখ টাকা জরিমানা। প্রিলি আর লিখিতর একটা পার্থক্য হলো যে প্রিলিতে কিছু কিছু জিনিস আপনার একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়, আর লিখিততে ধরেন আপনি ওই জায়গা মনে নাই যে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে কি পারে না, ভুলক্রমে দেখা গেল লিখে দিয়েছেন যে নির্জন কারাবাস দিতে, নির্জন কারাবাস 2 বছর, কোনো সমস্যা নাই, এইটুকের জন্য কোনো সমস্যা নাই। বা ওই যে আহ প্রথম দুইটাই 5 বছর লিখলেন, 3 বছর লিখলেন, ওই জায়গায় নির্জন কারাবাস লিখতে মনে নাই, সমস্যা নাই। তো লিখিততে অনেক জিনিস সুবিধা আছে যেগুলো পরবর্তীতে সংশোধনের সুযোগ আছে, বৈঠক না লিখলে কোনো সমস্যা নাই। আবার প্রিলিতে আবার আপনি উত্তর কর জায়গা খ দিলেই ওটা তো বাতিল। তাহলে এখন দেখেন, তাহলে আমরা এতক্ষণ যে যেটা দেখলাম এটা হলো ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। এখন আমরা দেখবো ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা।
29 গ ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। কত ধারা? 29 গ। সরকার কার সাথে পরামর্শ করবে? হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে গোল দিবেন মৃত্যুদণ্ড ব্যতীত মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধে বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। তাহলে আবার বলি যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করবে, পরামর্শ করার পরে এই সকল ম্যাজিস্ট্রেটের উপর ক্ষমতা দিবে যে তোমরা আহ মৃত্যুদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করতে পারবা, সাজা না কিন্তু, বিচার। কারে কারে ক্ষমতা দিল? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই তিনজনরে বলছে যে তোমরা মৃত্যুদণ্ড ছাড়া অন্য যে কোনো অপরাধের বিচার করতে পারবা। কি সাজা দিতে পারবা সেটা পরের বিষয়, বাট এইগুলা বিচার করতে পারবা। তারপরে দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে বিশেষ ক্ষমতা দিছে যে তোমরা এই মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ বিচার করতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের বিচার করতে পারবে না, যে অপরাধের সাজা 10 বছরের বেশি এটাও বিচার করতে পারবে না। তাহলে যে অপরাধের সাজা 10 বছরের কম এই সকল অপরাধ তুমি বিচার করতে পারবে। তাহলে এই জায়গায় 29-এর গতে বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে মোট 5 জনরে, প্রথম দিছে 3 জনরে, পরে দিছে দুইজনের 2 জনরে, মোট 5 জনরে। ঠিক আছে। উল্লেখ্য যে উপরোক্ত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 33 ক ধারা অনুসারে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড প্রদান করতে পারে। তো এই যে যে যাদের বিশেষ ক্ষমতা দিল 29-এর গতে, তারা সর্বোচ্চ সাজা প্রদান করতে পারে 33 ক ধারাতে কত? 7 বছর। 7 বছর। 33 কতে সর্বোচ্চ 7 বছর, 33 কতে সর্বোচ্চ 7 বছর। তাইলে 29-এর গড় সাথে 33-এর ক-এর পার্থক্য কি? 29-এর গতে হলো বিচারের ক্ষেত্রে ক্ষমতা দিছে, এটা আর ওরা বিচার করার পরে কি সাজা দিতে পারবে এটা বলছে কততে? 33 কতে। বুঝছেন? তাহলে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা আছে 32 ধারা, আর বিশেষ ক্ষমতা আছে 29 গ-এর সাথে 33 ক। 29 গতে বলছে কি কি বিচার করতে পারে আর কি কি সাজা দিতে পারে, এটা বলছে 33। এই মাংস দিয়ে মুরগির মাংস খাওয়া, তাই না? মৃত্যুদণ্ড পর্যন্ত কইছে, মানে যাবজ্জীবন পারবে। পারবে না। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ছাড়া। মৃত্যুদণ্ড ছাড়া আসবে। এই আসেন আমরা ওই জায়গা আপনার, এছাড়াও ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী আছে। এগুলা আমরা যখন সামনে পড়বো সব জেনে যাব, বাট অলরেডি আপনারা জানেন যারা প্রিলি পাস করে এসেছেন, না জানলেও সমস্যা নাই। এগুলা দেখেন ম্যাজিস্ট্রেটের আমরা ক্ষমতা ও কার্যাবলী আলাদা লিখতে যাব না, ক্ষমতা ও কার্যাবলী দুইটা একসাথেই লিখবো। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার করে হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে ধারা 64। অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে গ্রেফতার করে হাজতে পাঠানো আদেশ দিতে পারে, ধারা কত? 64। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি করতে পারে। হুলিয়া মানে পলাতক ব্যক্তিরে ওই দেয় যে আপনি এত দিনের মধ্যে হাজির না হলে আপনার সয় সম্পত্তি ক্রোক করা হবে, এটারই বলে হচ্ছে হুলিয়া, 87 ধারায়। পলাতক সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে ধারা 88। এটা হলো ক্রোকের আদেশ দিবে, এটা কত? ধারা 88। হুলিয়া যদি মানে হুলিয়ার মধ্যে না আসলে তারপরে ক্রোক। তল্লাশি পরোয়ানা জারি করতে পারে 96 ও 100। অ্যাকচুয়ালি তল্লাশি পরোয়ানা হচ্ছে যে যখন কোনো বস্তু কাউকে হাজির করতে বলে সে যদি হাজির না করে তখন তল্লাশি পরোয়ানা বলে, তল্লাশি পরোয়ানা দেয়, যে তখন আদালতের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা গিয়ে ওটা খুঁজে টুজে নিয়ে আসে। আর বেআইনিভাবে কোনো আটক ব্যক্তিরে যদি আটক রাখে তারও হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করে 100-তে। তাহলে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে 96 আর 100। ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে পারে। কতকালই পড়ছি যে নালিশি মামলা দায়ের করলে যে 200 ধারায় জবানবন্দি নেয় না, 200 ধারায় জবানবন্দি নেয়। তারপরে দেখেন কোন মামলা আমলে নিতে পারে কত? 190। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নাই 190। আমরা বিস্তারিত পড়েছি 3টি উৎসের উপর ভিত্তি করে আমলে নাই। সিআর মামলা হলে 190 ক, জেআর হলে 190 খ, আর স্বপ্রণোদিত হয়ে বা অন্যান্য ক্ষেত্রে 190 ক। তারপরে দেখেন মামলা হস্তান্তর করতে পারে, মানে ম্যাজিস্ট্রেট তার এই মামলাটা হস্তান্তর করতে পারে। এই হস্তান্তরের অনেকগুলো ধারা আছে, 191, 192, 205 গ, 205 গ গ, আপনি যে কোনো একটা দিলেই হয়। তারপরে
বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, মানে ওই যে আপনার স্টেটমেন্ট অর কনফেশন, এটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করে কত ধারা, 164 ধারায়। রিমান্ডে নেওয়ার আদেশ দিতে পারে ধারা 167 ও কত, 344। তারপরে ফরিয়াদির অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারে 247। নালিশ প্রত্যাহারের অনুমতি প্রদান করতে পারে ধারা 248। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের আদেশ দিতে পারে 260 ইত্যাদি। ঠিক আছে, তাহলে এইগুলা ছাড়া আরো অনেক ক্ষমতা আছে যা সংক্ষেপে বলে গেলাম। এত লেখা তো অ্যাকচুয়ালি পসিবল না। তাহলে এই হলো আমাদের বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। এখন আমরা চলে আসি নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা ও কার্যাবলী। ফৌজদারি কার্যবিধি 10 ধারায়, আন্ডারলাইন করে 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধান আলোচনা করা হয়েছে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের যে বিধান, এটা আলোচনা করছে কত ধারায়, 10 ধারায়। আম, উক্ত ধারা অনুসারে উক্ত ধারা অনুসারে প্রত্যেক জেলায় এবং মেট্রোপলিটন এলাকায় যতজন উপযুক্ত মনে করবে ততজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে। তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতি এলাকায় নিয়োগ দিবে কে, সরকার। তাদের মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবেন। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, যারে বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের অ্যাকচুয়ালি উনি ব্যক্তি একজন, বাট আপনারা জানেন তারপর বলে ওনার পদ হলো তিনটা। প্রথমটা হলো যে আহ, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক। ফৌজদারি কার্যবিধি অনুসারে বা উনি যখন দায়িত্ব পালন করেন তখন ওনার নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অতঃপর ওনার নাম হলো ডিসি। জমি জমার সংক্রান্ত দায়িত্ব পালন করলে ডিস্ট্রিক্ট কালেক্টর ডিসি। অতঃপর উনি যখন জেলা প্রশাসনের কাজ করেন তখন ওনার নাম হচ্ছে ডেপুটি কমিশনার, এটাও ডিসি। তাহলে দুই, উনি হলো দুই ডিসি আবার এক ডিএম, মানে ব্যক্তি একজন, বাট ওনার ডিসি মানে কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরও বোঝায়, আবার ডিসি মানে ডেপুটি কমিশনারও বোঝায়, বুঝছেন? আর ডিএম মানে কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। কি কি দেখেন, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার বা হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে ধারা কত, 64। সেই 64, জি। চোরাই মাল বা জাল দলিল ইত্যাদি থাকতে পারে এমন সন্দেহযুক্ত বাড়ি তল্লাশি করতে পারে ধারা কত, 98। মানে ওই যে সার্চ ওয়ারেন্ট, চোরাই মাল তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত থেকে, 98। শান্তি রক্ষার মুচলেকা প্রদানের আদেশ দিতে পারে ধারা কত, 107। সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারে 108 থেকে 110। সদাচরণের জন্য যে ব্যক্তি জামিনদার হয়েছে তাকে অব্যাহতি দিতে পারে ধারা কত, 126। বেআইনি সমাবেশ ভঙ্গের আদেশ দিতে পারে ধারা 127। স্থানীয় উৎপাত মানে গণ উৎপাত অপসারণের জন্য আদেশ দিতে পারে ধারা 133। আসন্ন বিপদ বা জরুরি অবস্থার ক্ষেত্রে আদেশ দিতে পারে ধারা 144। এটা তো পপুলার 144। মৃত্যুর কারণ অনুসন্ধান ও কবর হতে লাশ তোলার ক্ষমতা এটা আছে 173। মৃত্যুর কারণ অনুসন্ধান, কবর থেকে লাশ উত্তোলন, এটা বলে ডিসইন্টার প্রসেস। সো এটা আছে 176 দ্বারা ইত্যাদি। মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা আছে, সামনে আরো ক্ষমতা কিন্তু আছে, বাট আমরা বিস্তারিত এতটুকু লিখলেই হবে। বিশ্বজিৎ সাহেব কেমন আছেন? রিভিউতে রেজাল্ট আসছিল? আচ্ছা, তা আপনি শান্তিতে আছেন, আজরি টেনশন দেখেন। আসলে আচ্ছা, তো তাহলে আমরা পরের প্রশ্নটা চলে আসি যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে আমরা এতক্ষণ পড়ি নাই। সাধারণত যখন কোর্টে যাবেন বা কোর্টে যান, ওখানে দেখবেন ওখানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কথাটা লেখা থাকে না, ওখানে বলা থাকে দুইটা কথা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি কোথাও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লেখা থাকে তাহলে ধরে নিবেন উনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে উনি হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। আর কোর্টে যদি কোথাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কথাটা লেখা থাকে
তাহলে এটা দ্বারা দুইটা ম্যাজিস্ট্রেট বোঝায়, হয় দ্বিতীয় শ্রেণী নাইলে তৃতীয় শ্রেণী। তাহলে এখানে আমাদের প্রশ্ন হলো যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি ক্ষমতা অর্পণ করতে পারে। দেখেন, একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার যে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, সরকার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কি কি দেখেন, মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছরের অধিক নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। এটা আমরা জানি যে কি কি, মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছরের অধিক নয় এ বিশেষ ক্ষমতা আর কি, এমন অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা অর্পণ করতে পারে ইত্যাদি। তারে সংক্ষিপ্ত পদ্ধতিতে বলতে পারে যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবা। এই দুইটা পারে, আরো পারে, এই দুইটা লিখলেই হবে ইনশাল্লাহ। উল্লেখ্য যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এখানে লেখাই আছে যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন ক্ষমতা অর্পণ প্রথম মানে শ্রেণীর। কার ক্ষমতা প্রয়োগ করে থাকে, প্রথম শ্রেণীর। তো অনলাইনে যারা আছেন ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, অনলাইনে যে ভাই বোনেরা আছেন কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা পরের প্রশ্ন যাব আর কি। এবং আমরা যা শেষ করছিলাম মানে আজকে থেকে আবার ওই যে শুরু করলাম এজন্য যে ওই যে যেহেতু আমি আপডেট নোট দিছি এই জায়গা, যদিও আপনারা এখন আপডেটেড তেমন কিছু পান নাই, ওই যে আপডেটের মধ্যে পাইছেন খালি 5 লাখ 3 লাখ 2 লাখ, বাট সামনে আরো বিস্তারিত আপডেট আছে। তো এই জিনিসগুলো তো আমরা অনেক দূর আগাই গেছি, যদি ওই জিনিসগুলো আবার আপনাদের না পড়াই তাহলে তো ওই জিনিসটা আমাদের মানে পড়া হবে না। তো এই জন্য যারা ক্লাস মিস করছেন বা পরে ভর্তি হয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যে আবার আমরা শুরু থেকে শুরু করতেছি। তো প্রশ্ন থাকলে করেন। স্যার, ক্লাস ভালো চলতেছে স্যার, প্রশ্ন নাই স্যার, আপনি চালিয়ে যান স্যার। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, যদিও ওর মধ্যে সমাধানই আছে। তো সেটা হলো স্যার, ওই যে ম্যাজিস্ট্রেটদের যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে হুম। আর ক্ষমতা ও কার্যাবলী দেওয়া হয়েছে, হুম। তো সেখানে ওই সব ম্যাজিস্ট্রেটদের বর্ণনা আছে, কিন্তু ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বর্ণনাটা নাই। যদিও ক্ষমতা ও কার্যাবলীর এই উপর অংশটুকু ওই বর্ণনা হিসাবে দেওয়া যেতে পারে। হুম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের বর্ণনা বলতে কি বোঝাচ্ছেন, আমি একটু বুঝান তো। স্যার ওই যে এই যেমন ওই যে আহ, এখানে প্রশ্নের উত্তরের প্যাটার্নে, যেমন যেমন আমরা বলছি যে দায়রা আদালতের বর্ণনা দিছি, তারপরে ম্যাজিস্ট্রেট আদালতের বর্ণনা দিয়েছি। তো ওরকম করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আছে বর্ণনাটা ওখানে আসে না। এই যে তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের বর্ণনা, এই যে এতটুকু, এই যে হ্যাঁ, 10 ধারায় হ্যাঁ, জি স্যার, জি স্যার, যা আছে নিচের এইটুকু। অংশটুকু হ্যাঁ, 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 জাস্ট জাস্ট উপরে দিলেই মানে হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, জি, জি, অংশ। জি, জি স্যার, জি। এটাই। আর ওনারে নিয়ে আসলে বেশি কথা বলার নাই, উনি ওইটুকুই। জি স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির খুব সামান্য একটা অংশ। এই জায়গা বরং বর্ণনা যা ছিল আরো আগের নোটের সাথে মিলাই দেখবেন আমি 2-4 লাইন কমাই দিছি। জি, না দরকার নেই। ঠিক আছে স্যার, অত্যন্ত সুন্দর হয়েছে, এখন স্যার পড়াও যায় বা জি, ইয়েও যায় বা, এবং আছে অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর হয়েছে স্যার, জি, হ্যান্ড নোটের মতো হয়েছে। ইনশাল্লাহ। তো দিন যত যাবে তত সুন্দর হবে ইনশাল্লাহ। যে কোনো জিনিস প্রথমে একটু ইয়ে হয়, থাকে, আস্তে আস্তে আর ওটা তো বোঝায়। ঝটপট করে ওই মুহূর্তে তৈরি ছিল, তারপরেও ওই নোট দেখে অসংখ্য মানুষ নিয়েছে। আমি 100 জনের বেশি আহ, বাংলা মানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিছি, যে তারা আমার স্টুডেন্ট না বাট নোট নিছে শুধু। তো যাই হোক, দেখেন, অন্য যদি কোনো প্রশ্ন না থাকে আমরা দেখি যে ক্রিমিনাল প্রসিডিউর কোড বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি, যদি হয় কোন ক্ষেত্রে। বিথিকা, আপনি বলেন বিশেষ আইন কি। বিশেষ আইন হচ্ছে স্যার ওই যে উম, নারী ও শিশু নির্যাতন দমন আছে 2000, এইটা এবং খালি পাঁচের ওইটা? 5-2 ফৌজদারিতে বলেন, বলেন, আগে আর শেষ করেন। 29 ধারায় হুম। বিশেষ আইন আছে। তা 5-2 ফৌজদারি কার্যবিধির কোথায় আছে আমি জিজ্ঞেস করি না, আমি জাস্ট বলছি সাধারণ আইন কি আর বিশেষ আইন কি, এইটুক বলেন। সাধারণ আইন মানে এইগুলো বাদে বিশেষ আইন, এই নারী ও শিশু নির্যাতন দমন আইন এইগুলো বাদে যেগুলো আছে মানে সচরাচর চলে এইগুলো সাধারণ আইন। আর আরিফ সাহেব কি বলেন। হ্যাঁ, বিশেষ আইন হচ্ছে যে মানে সব কথাই বলছে দ্বিতীয় তফসিলের অষ্টম কলমে। হ্যাঁ, কোথায় বিচার হবে। হ্যাঁ, নাম্বার 2 হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে যে 29 গতে যেটা বলবেন বলছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যে আইন তৈরি করা হয় সেটাই বিশেষ আইন।
ওই কাজ আর বুদ্ধি সাধারণ আইন ব্যতীত যা আছে সব বিশেষ আইন। কিছুটা হচ্ছে। হ্যাঁ, বিশেষ বলেন আইনের বিকাশ, বলেন বিকাশ কি বলতে চান যে বলেন। আইন। এরকম যে যে আইনে তাদের পদ্ধতি বা শাস্তি এগুলো আছে সেটা হচ্ছে আমাদের সাধারণ আইন। আর মানে সেই আইনেই আমাদের বিচার পদ্ধতি আছে। হুম। আর যে আইনে মানে লেখা আছে যে ওই আইনে বিচার ওই হবে আইনে বিচার আলাদা মানে ফৌজদারি আইনে নাই, মানে তাদের নিজস্ব ইসে আছে, যেমন ট্রাইব্যুনাল গঠন। ট্রাইব্যুনালে মানে ওদেরই সেই করা হবে, সেটা হচ্ছে বিশেষ আইন। আচ্ছা, একজন আমি উত্তরে যাব। একজন প্রশ্ন করছেন যে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি নির্জন কারাবাস দিতে পারে কিনা। না, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে না। নির্জন কারাবাস যে দুইটা উল্লেখ করছে দ্বিতীয় তৃতীয় ওনরাই পারে। ভাই বিশেষ আইন কি? খুব সহজ। সেটা হলো যে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে যে কয়টা সাবজেক্ট পড়তেছেন এইগুলো হলো সাধারণ আইন। মানে যেটা সর্বপ্রথম তৈরি করা হয়েছে সেটা হলো সাধারণ। আর সাধারণ আইন করার পরে যদি মনে হচ্ছে সাধারণ আইন দিয়ে আর কুলানো যাচ্ছে না, মানে এই সমস্যার সমাধান বা এই অপরাধের শাস্তি সাধারণ আইনে নাই, বা সাধারণ আইনে থাকলেও অপ্রতুল, তখন ওই আইন থাকার পরেও আলাদা যে আইন তৈরি করা হয়েছে সেটাই কি? বিশেষ আইন। বিশেষ আইন। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন যে আমরা তো দণ্ডবিধি এখনো পড়ি নাই, বাট প্রিলিতে তো পড়ছেন। দণ্ডবিধিতে 511টা ধারা আছে। এখন এই 511টা ধারার মধ্যে অনেক অপরাধের সাজা নাই, মানে অনেক অপরাধ সম্পর্কে আলোচনাই করে নাই। যেরকম আমি যদি বলি যে যৌতুকের কথা দণ্ডবিধিতে নাই, মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে বেচা কেনা করে এটার কথা দণ্ডবিধিতে নাই, চেক রিলেটেড কোনো অপরাধের কথা নাই। তারপরে ধর্ষণের কথা আছে, বাট ধর্ষণের আরো বিস্তৃত ব্যাখ্যা দণ্ডবিধিতে নাই। তো এরকম যে জিনিসগুলা দণ্ডবিধিতে নাই, তাহলে ওই অপরাধগুলোর বিচার করার জন্য পরবর্তীতে যে আইন প্রণয়ন করা হয়েছে সেটাই কি? বিশেষ আইন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 একটা কি? বিশেষ আইন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 একটা কি? বিশেষ আইন। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এটা একটা কি? বিশেষ আইন। তাহলে এই যে আইনগুলা দণ্ডবিধি ছাড়া, আপনাদের বোঝার স্বার্থে বলবেন যে দণ্ডবিধি ছাড়া অন্য অপরাধ সংক্রান্ত যত আইন আছে, নট অনলি নারী ও শিশু নির্যাতন দমন আইন বাট অলসো যৌতুক নিরোধ আইন, তারপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানব পাচার ও প্রতিরোধ দমন আইন। তো এই যে আইনগুলো আছে এইগুলাই হচ্ছে কি? বিশেষ আইন। এবং বিশেষ আইন কেন প্রণয়নের দরকার হলো? কারণ সাধারণ আইনের চেয়ে ওই বিশেষ আইনে আরো ওই অপরাধগুলারে আরো বিস্তারিত ব্যাখ্যা করতে বা সাজার পরিমাণ আরো কি বাড়ানো হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে ক্রিমিনাল প্রসিডিউর কোড মানে ফৌজদারি কার্যবিধি এটা কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কিনা? আমার উত্তর আগে শুনেন, তারপরে এই জায়গা পড়বো। সেটা হলো যে ফৌজদারি কার্যবিধির 5 ধারায় বলছে, ফৌজদারি কার্যবিধির 5-1 আর 5-2। 5-1-এ বলছে যে দণ্ডবিধির দণ্ডবিধির আহ বিচারের ক্ষেত্রে, মানে দণ্ডবিধির অধীন যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোর বিচার অনুসন্ধান বা তদন্ত ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে। তার মানে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা বলছে 5-1। বুঝছেন? এখন আমাদের দেশে তো শুধু দণ্ডবিধি না, আরো বিশেষ আইন আছে না? তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে কি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা এই ব্যাখ্যাটা দিয়েছে 5-এর উপধারা 2। 2-এ বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে যদি বিশেষ আইনে বলা থাকে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। মানে বিশেষ, ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে এই আইনের অধীন অপরাধের বিচার অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। আর যদি বিশেষ আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? তাহলে বিশেষ আইনে প্রযোজ্যতার কথা বলা থাকলে প্রযোজ্য হবে, আর বিশেষ আইনে প্রযোজ্যতার কথা বলা না থাকলে প্রযোজ্য হবে না। আর একটা বিশেষ আইন সেখানে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না ভালো মন্দ কিছুই বলা নাই, তাহলেও প্রযোজ্য হবে। তাহলে আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নারী শিশু যৌতুক নিরোধ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এগুলাতে তারপরে অন্যান্য যে আইন আছে ওই আইনে বলা আছে যে এই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তাহলে ওই সকল আইনের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। বুঝেন কিনা? কিন্তু দুর্নীতি দমন কমিশন আইন, দুদক বললে সবাই বুঝেন, দুদক দুর্নীতি দমন কমিশন আইনে কোথাও ফৌজদারি কার্যবিধি বলছে যে ফৌজদারি কার্যবিধি আমার লাগবে না, কারণ ওই আইনেই তদন্ত অনুসন্ধানের জন্য আলাদা বিধিবিধান আছে। তো দুদকের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিটা কি লাগবে না। তাহলে আমরা 5-1 আর 5-2 এর মধ্যে পার্থক্য কি জানলাম?
যে দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত অনুসন্ধানের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-এর 1, পাশের আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও নাও হতে পারে, পারে। এটা বলছে কততে? পাশের 5-এর, দুইয়ে। এটুকু বুঝছেন? এখন পড়বো 28-29 ধারা, আগে বোঝাই তারপরে পড়ি। 28-29 ধারায় বলছে যে 28-এ বলছে যে দণ্ডবিধির অধীন অপরাধগুলোর বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে। দণ্ডবিধিতে তো বিভিন্ন অপরাধ আছে না, হুম তাহলে দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো 5-এর 1, হুম। কিন্তু ওই অপরাধের বিচার করবে কোন কোন ফৌজদারি আদালত, এই ব্যাখ্যাটা দিয়েছে 28 ধারায়। কত ধারায়? 28 28 ধারায়। 28 ধারায় বলছে যে কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে। তো প্রথমে যেটা আছে সেটা হলো আপনার আহ হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ বিচার করতে পারে, তারপরে দায়রা জজ বিচার করতে পারে, বা দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে যারা যারা আছে তারা বিচার করতে পারে। তাহলে 5-এর 1-এ বলছে দণ্ডবিধির অধীন আহ ফৌজদারি দণ্ডবিধির অপরাধের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তদন্ত অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এটা হলো 5-এর 1। আর কোন কোন ফৌজদারি আদালত দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করবে এটা বলছে কত? 28। বুঝছেন? এখন প্রশ্ন হলো বিশেষ আইনের কথা, প্রশ্ন তো দণ্ডবিধির কথা বলে নাই, তাহলে এটা টেনে আনলাম হলো বিশেষ আইন বোঝানোর জন্য। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এটা বলছে কত? 5-এর 2। আর কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে বিশেষ আইনের অপরাধের বিচার, এটা বলছে 29। কত? 29। 29-এ বলছে যে যদি ওই বিশেষ আইনে আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা থাকে, ওই বিশেষ আইনে কি থাকে? আলাদা ট্রাইব্যুনালের কথা বলা থাকে, তাহলে ওই ট্রাইব্যুনাল বিচার করবে। আর যদি ওই আইনে আলাদা কোনো আদালতের কথা বলা না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে যে আদালত থাকে তিনি বিচার করবেন। তাহলে সহজের কথা যদি বলি যে দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-এর 1, কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে 28, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-এর 2, আর কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে 29। এই হলো কথা। তো আমরা এবার একটু উত্তর পড়ি, দেখেন। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রযোজ্যতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর 5-এর 2 ও 29 ধারায় আলোচনা করছে নাকি? 5-এর 2 ধারায় বলা হয়েছে যে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত তদন্ত অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে যদি উক্ত বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধি প্রয়োগের কথা বলা থাকে। দেখছেন? তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-এর কত? 2। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। অপরদিকে 29 ধারায় বলা হয়েছে যে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত কার্যক্রম বিশেষ আইনে যদি কোনো ট্রাইব্যুনাল বা আদালতের কথা উল্লেখ থাকে, মানে ওই আইনে যদি আলাদা করে কোনো ট্রাইব্যুনাল বা আদালতের কথা উল্লেখ থাকে, তবে উক্ত ট্রাইব্যুনাল বা আদালত বিচার করবে, অন্যথায় ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী উল্লেখিত আদালত বিশেষ আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার করবে। তাহলে যদি ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলাদা ট্রাইব্যুনালের কথা বলা আছে, ওই জায়গায় বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, তো এই জায়গায় ফৌজদারি কার্যবিধির আদালত লাগতেছে না। বাট যদি কোনো বিশেষ আইনে আলাদা কোনো ট্রাইব্যুনাল বা আদালতের কথা বলা না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে কত কলাম? কি বলে? বুঝছেন? যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীন সকল অপরাধের বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অপরদিকে যৌতুক নিরোধন আইন 2018-এর অধীন অপরাধের বিচার করবে ফৌজদারি কার্যবিধি 1898-এর দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী উল্লেখিত আদালত অনুযায়ী। এই আরিফ সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে বিষয়টা পড়তেছি, দ্বিতীয় তফসিলে আসলে কি কি আছে একটু বলেন তো, আপনি তো জানেন এই বিষয়ে অভিজ্ঞ। দ্বিতীয় তফসিলে কি কি আছে? হুম হ্যাঁ, দ্বিতীয় তফসিলে আছে, প্রথমে আছে ধারা, হুম তারপরে আছে শাস্তি, হুম তারপরে হ্যাঁ, বললো কি অপরাধের বললো? নাম, তারপরে ধারা, তারপরে শাস্তি, তারপরে কি? দোস্তি। তারপরে তার চতুর্থতে আছে যে সমন আর অরেন্ট আছে, হ্যাঁ?
ওরে বলতি দে আমল যত আমল তারপর হবে হলো শাস্তি একেবারে দ্বিতীয় কলামে দিয়ে আইন দিলেন। বা সমন, তারপর হচ্ছে হ্যাঁ, হলো হ্যাঁ, বিথিকা বলেন, বিথিকা বলেন, জোরে বলেন। মনে নাই তো। বলেন। অপরাধ, ধারা, অপরাধ, তারপরে আমলযোগ্য, আমল অযোগ্য, তারপরে হচ্ছে হলো সমন বা অরেঞ্জ, হুম, তারপরে হচ্ছে হলো জামিন যোগ্য, জামিনযোগ্য, জামিন অযোগ্য, তারপরে হচ্ছে আপোষ মীমাংসা, তারপরে হচ্ছে হলো শাস্তি, তারপরে হচ্ছে হলো মানে কোন কোন আদালতে? আদালতে বিচারটা হবে সেইটা। ধন্যবাদ। তাহলে আরিফ সাহেব, আপনি কিন্তু পারেন নাই, বিথিকা পারছে। না আমি স্যার শুনতে পাই। আপনারা খোঁচা দিল দেখছেন। ঠিক আছে, এবার পারবা ঠিক আহ, আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় তফসিলে অ্যাকচুয়ালি কলাম আছে আপনার 8টা, যদিও লিখিত পরীক্ষার প্রশ্নে নাই, বাট আমাদের জানতে হবে। প্রথম কলামে বলছে দণ্ডবিধির অধীন ধারা, দ্বিতীয় কলামে বলছে ওই ধারায় কি অপরাধ আছে, তারপর তৃতীয় কলামে বলছে কগনিজেবল নাকি নন কগনিজেবল, চতুর্থ কলামে বলছে আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে, পঞ্চম কলামে বলছে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ষষ্ঠ কলামে বলছে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, সপ্তম কলামে বলছে শাস্তি, আর অষ্টম কলামে বলছে কোন আদালত কর্তৃক বিচার যোগ্য। তো আমরা একের ঘ নাম্বার প্রশ্নটা পড়ে ফেলি, দেখেন। এটার উত্তর অলরেডি আমরা জানি, সো আলাদা করে পড়া লাগবে না। সেটা হলো যে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন, যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট আছে তারা কি কি সাজা দিতে পারে। এটা আমরা জানি, ওই যে 32 ধারা আলোচনা করবেন, আর 29 গ আর 33 ক। ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা বলছে 32, আর বিশেষ ক্ষমতা বলছে 33। সাধারণ ক্ষমতা বলছে 32, আর বিশেষ ক্ষমতা বলছে 33 ক। 29 গতে বলছে হলো বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা, আর বিচার করে কি সাজা দিতে পারবে এটা বলছে 33 কতে। তো এই এই অংশটুকু পড়লাম না, আমরা সরাসরি চলে আসি জরিমানা অনাদায়ে সাজা প্রদান। জরিমানা অনাদায়ে সাজা প্রদান। তার আগে অনলাইনের একজন বলেন যে জরিমানা আর ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি, বলেন। স্যার আমি বলি স্যার। হ্যাঁ, বলেন। স্যার জরিমানাটা সরকার পায়, হুম, আর ক্ষতিপূরণটা যে অপরপক্ষ পায়। বাদীর কাছে যদি ক্ষতিপূরণের আদেশ আসে তাহলে এটা বিবাদী পায়, আর বিবাদীর কাছে ক্ষতিপূরণের আদেশ আসলে বাদী পায়। ধন্যবাদ। জরিমানা, অর্থদণ্ড, ফাইন একই জিনিস। জরিমানার আর এক নাম কি? অর্থদণ্ড। আর এটারে ইংরেজিতে বলে ফাইন। আর ক্ষতিপূরণের ইংরেজি হচ্ছে কম্পেনসেশন। ক্ষতিপূরণ বা কস্ট, এই জিনিসটা দেওয়ানি মামলায় বেশি হয়। ফৌজদারি মামলায় যে নাই তা না, আমরা পাবো, বাট ক্ষতিপূরণ, কম্পেনসেশন, কস্ট বা খরচ, এই বিষয়গুলো দেওয়ানি মামলায় বেশি দেওয়া হয়। ক্ষতিপূরণ বা কস্ট যদি বাদী দেয় পাবে বিবাদ, যদি বিবাদী দেয় পাবে বাদী। কিন্তু ফাইন বা অর্থদণ্ড যেটা, এটা বাদী বিবাদী যেই দেখ না কেন সর্বদা পাবে কি? রাষ্ট্র। রাষ্ট্র পাবে। তাহলে এখন আমাদের প্রশ্ন জানতে চাইছে জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত পদ্ধতি। আমরা ফৌজদারি মামলায় অনেক সময়, শুনেন, ফৌজদারি মামলায় অনেক সময় কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়। মানে কারাদণ্ড তো দিছে, ধরেন 1 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, পারে কিনা? পারে। কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ড দিতে পারে, পারে কিনা? পারে। এখন ধরেন জরিমানার সাথে অর্থদণ্ডটা দিল, কিন্তু ম্যাজিস্ট্রেট বা বিচারক অনেক সময় ওই জায়গায় লিখে দেয় যে এই অর্থদণ্ড যদি সে দিতে না পারে তাহলে আরো এতদিন কারাদণ্ড ভোগ সে করবে। তাহলে এই হিসাবটা কিভাবে করবে, যে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড হবে এই হিসাবটা কিভাবে হবে, সেই ব্যাখ্যাটা প্রদান করতে ফৌজদারি কার্যবিধি 33 ধারায়। কত ধারায়? 33 ধারায়। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই, দেখেন। ফৌজদারি কার্যবিধি 1898 33 ধারা অনুসারে যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত কোনো অপরাধীকে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করে, তবে উক্ত অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধীকে উক্ত ধারায় সর্বোচ্চ কারাদণ্ডের বল দিবেন 4/1 পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে। উক্ত ধারায় সর্বোচ্চ কারাদণ্ডে, দেখছেন উক্ত ধারায় কি? সর্বোচ্চ কারাদণ্ড। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। যে ধরেন যে দণ্ডবিধির 379 ধারায় চুরির শাস্তি আছে, চুরির শাস্তি আছে 3 বছর, সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। এখন একজন বিচারক কাউকে, দীপজলকে ধরেন 1 বছরের কারাদণ্ড বা
1 বছর কারাদণ্ড বা না, 1 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করছে। এখন ম্যাজিস্ট্রেট ওখানে রায়ে লিখতে পারে যে 1 বছর 1 লাখ টাকা যদি না দিতে পারে তাহলে এক্সট্রা আরো এত কারাদণ্ড ভোগ সে করবে। এখন সে যদি লিখতে চায় তাহলে হিসাবটা কেমনে করবে? ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কি সাজা আছে। উনি তো 1 বছর অলরেডি দিছে, বাট ওই ধারায় সর্বোচ্চ সাজা আছে কত? 3 বছর। তাহলে 3 বছরের ভাগ দিবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 3 বছরের 36 মাস, 36 4 দিয়ে ভাগ দিলে কত? 9 মাস। তাহলে ম্যাজিস্ট্রেট রায় লিখতে পারে যে 1 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা বা 1 লাখ টাকা অনাদায়ে আরো ভোগ করবে কত? 9 মাস। সর্বোচ্চ 9 মাস। 9 মাসে যদি দিবে এমন কোনো কথা নাই, বাট ওনার সর্বোচ্চ দেওয়ার সীমা কত? 9 মাস। তাহলে কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায় হিসাব করতে হবে ফৌজদারি কার্যবিধি 33 অনুসারে ওই ধারায় যে সর্বোচ্চ শাস্তি তার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। ফৌজদারি কার্যবিধি 33 ধারার সাথে দণ্ডবিধি 1860-এর গোল দিবেন 65 ধারার সাদৃশ্য আছে। ফৌজদারি কার্যবিধি 33-এর সাথে সাদৃশ্য বুঝেন তো? সিমিলারিটি, মিল, মিল আছে দণ্ডবিধির কত ধারা? 65 ধারা। তবে পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধি 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি যে 33 ধারা এটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই হিসাব করতে পারবে, দায়রা আদালত 33-এর সুবিধা নিতে পারবে না। কিন্তু দায়রা আদালতের ক্ষেত্রে প্লাস ম্যাজিস্ট্রেটের সবার ক্ষেত্রে প্রযোজ্য দণ্ডবিধির কত ধারা? 65। এছাড়া দেখেন, এছাড়া যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়ে থাকে, কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু কি দিছে? অর্থদণ্ড, সেক্ষেত্রে দণ্ডবিধি 1860-এর 67 ধারা অনুসারে 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায় 2 মাস, 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায় কত? 4 মাস, এবং 100 টাকার বেশি অর্থদণ্ড অনাদায়ে 6 মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে। যে ক্ষেত্রে কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছিল, এবং ওই অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কি কারাদণ্ড হইতে পারে? 2 মাস। 50 টাকা পর্যন্ত কতদিন? 2 মাস। 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড হইলে 4 মাস, আর 100 টাকার বেশি হইলে 6 মাস। আচ্ছা, যারা কোর্টে যান তারা জানেন অনেক সময় 290 ধারায় দণ্ডবিধিতে কাউকে পাবলিক নিউসেন্সের জন্য কাউকে শুধু জরিমানা করে 200 টাকা। কত টাকা? 200 টাকা। তাহলে যদি কাউকে শুধু 200 টাকা জরিমানা করে এবং তার ধরেন 200 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে সে কারাদণ্ড ভোগ করবে কতদিন? সর্বোচ্চ 6 মাস। কারণ 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হলে 6 মাস। বুঝছেন তো? আর একটা কথা একটু শিখে রাখেন, সেটা হলো এই অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দিতে কিন্তু বাধ্য না। এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কারাদণ্ড দিতেও পারে নাও পারে। যদি মনে করে যে এক 1 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা, রায়ে আর কিছু লেখে নাই, তার মানে ওই 1 লাখ টাকাটা ওর সম্পত্তি থেকে আদায় করা হবে। বুঝছেন? আর যদি রায়ে থাকতো 1 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, 1 লাখ টাকা না দিতে পারলে এতদিনের কারাদণ্ড, তাহলে ওই আসামি যদি এতদিনের কারাদণ্ড ভোগ করে তাহলে তার আর জরিমানার টাকা দেওয়া লাগবে না। কিন্তু যদি অর্থদণ্ড অনাদায়ে কোনো কারাদণ্ডের কথা বলা না থাকে, তার মানে ওইটা তার কি লাগবে? দেওয়াই লাগবে। এছাড়া দেখেন ফৌজদারি কার্যবিধি 1898-এর 388 ধারা অনুসারে যে ক্ষেত্রে কোনো অপরাধীকে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়, শুধুমাত্র কি দেওয়া হয়? অর্থদণ্ড প্রদান করা হয়, তখন উক্ত অর্থদণ্ড অনাদায়ে আদালত কোনো অপরাধীকে অনধিক 30 দিনের সর্বোচ্চ 2-3 কিস্তিতে অর্থদণ্ড পরিশোধের নির্দেশ দিতে পারে। এইটার অর্থ হলো যে একজন ব্যক্তিরে 200 টাকা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিল, ধরেন কয় মাসের? 3 মাসের। এখন যিনি আইনজীবী তিনি ওই দরখাস্ত করবেন ওই আদালতে 388 ধারায়, যে ওনার আমি এই টাকাটা পরিশোধ করে দিতে চাই, আমার এখনই কারাগারে নিয়েন না, আমি সর্বোচ্চ 2-3 কিস্তিতে এটা পরিশোধ করে দিব। এই দরখাস্তটা হবে কত ধারায়? 388 ধারায়। আর উকিল হিসেবে যদি না জানেন তাহলে তো চলে যাবে আসামি কারাগারে, আর নাহলে সিনিয়রের কাছে যাই শুনতে হবে এটা কত ধারায় আছে। 388 ধারায় আছে যে আপনার আম, যে যদি কাউকে শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা দিল, তখন ওই কারাদণ্ড ভোগ করার আগে সংশ্লিষ্ট আসামি পক্ষ আবেদন করতে পারে 388 ধারায় যে আমার কারাদণ্ড আমি এখনই ভোগ করবো না, আমার শুধু সময় দেওয়া হোক, 2-3 কিস্তি সময় দেওয়া হোক, আমি এই টাকা পরিশোধ করে দিব। এটা আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 388 ধারায়। না জানলে আসামি জানলে স্যার, এই 30 দিনের ভিতরে 2-3টা কিস্তি হবে না? প্রথম কিস্তি দিল, বললো যে তুমি 2 কিস্তিতে পরিশোধ করবা, তাহলে প্রথম কিস্তি যদি আজকে দেয়, দ্বিতীয় কিস্তি হবে আজকের পরে অ্যাটলিস্ট 30 দিন
পরে। ও, আমি বলছি মানে 30 দিনের মধ্যে 2-3 না কিস্তি। না, আজকে এক কিস্তি, বললো 3 কিস্তি মোট, তাহলে হুম। আজকে হচ্ছে 5 তারিখ, 1 মাস পরে দ্বিতীয় কিস্তি, তার 1 মাস পরে তৃতীয় ও, কিস্তি। মাসে মাসে কিস্তি থেকে আরেক কিস্তি ব্যবধান 30 হ্যাঁ, দিন। 30 দিন, হ্যাঁ আমি মনে করছি 30 দিনের মধ্যে 2 দিন। এই ছিল আমাদের 1 নাম্বার প্রশ্ন। যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। আর একটা বিধানে জায়গা পড়ি নাই, বাট আমি একটু বলে দিই, যে যখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিছে এবং এই অর্থদণ্ড অনাদায়ে আলাদা কোনো কারাদণ্ড দেয় নাই, তাহলে এই অর্থদণ্ডটা অবশ্যই কি করা হবে? আদায় করা হবে। আদায় করার যে বিধান, এটা আছে 386, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। 386 দ্বারা আদায় করা হবে। জাস্ট জানার জন্য বলে দিই, হুম। ওই জায়গায় আদালত স্বয়ং অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রোধ করতে পারে, বা আদালত ডিস্ট্রিক্ট কালেক্টরের দায়িত্ব দিতে পারে যে আপনি ডিক্রি জারি যেরকম করেন ওইভাবে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোধ করে এই টাকাটা আদায় করে দেন। বুঝছেন? তাহলে জরিমানা কিভাবে আদায় করা হবে, 86 এই ধারায়। পদ্ধতি আছে 86 386 ধারায়। ধারায়। ফৌজদারি কার্যবিধি 386 ধারায় আদালত স্বয়ং ক্রয় বিক্রয় করতে পারে অপরাধীর কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর ডিস্ট্রিক্ট কালেক্টরের দায়িত্ব দিতে পারে স্থাবর অস্থাবর উভয়। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন ভাই? প্রশ্ন যদি না থাকে একটু 5 মিনিটের স্যার বিরতি আবার। হ্যাঁ, স্যার ওই শুধুমাত্র অর্থদণ্ডের যে কারাদণ্ডটা দেয়া এটা তো আছে, বিনাশ্রম হবে তো স্যার নাকি? হ্যাঁ বিনাশ্রম। শুধুমাত্র অর্থদণ্ড অনাদায় যে কারাদণ্ডটা দিবে দণ্ডবিধি 67 ধারা অনুসারে এটা হবে বিনাশ্রম। তো আমাদের একটু 5 মিনিট বিরতি, আবার হবে। ক্লাস চলবে 10টার পরেও চলবে। আপনাদের কাজ আছে নাকি কারো? হুম। রান্না বান্না করা লাগবে যারা আছেন একটু ধৈর্য ধারণ করেন। না স্যার, হবে কাজ নাকি স্যার? কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? গ্রেফতারি পরোয়ানা মানে হলো অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে গ্রেফতার করতে ওয়ারেন্ট ছাড়া। কোন কোন ক্ষেত্রে? আর গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার ক্ষমতা সংশ্লিষ্ট আইনগত বিধান উল্লেখ বর্ণনা দিন। তো প্রথমে আমরা চলে আসি 2-এর ক এর উত্তর। যেসব ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কখনো একজন পুলিশ অফিসার কখনো কখনো একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারে, তা ফৌজদারি কার্যবিধির 54, 55, 57 ও কত 151 ধারায় বলা আছে। কত কত ধারা? 54, 55, 57 আর কত 151। তো এর মধ্যে 54 ধারাটার একটা বিরাট পরিবর্তন আনছে 2025 সালের সংশোধনীতে। বাট আগে ছিল 9টা ক্ষেত্র, বর্তমানে আছে 11টা, বাট ওই 11টার ভিতর 9টা আছে। তো আমার আলাদা করে পড়া লাগবে না। জাস্ট এই যে দেখেন 54 ধারা যদি এইভাবে পড়ি, যে 54 ধারা অনুসারে 2025 সালের সংশোধনী অনুযায়ী 2054 সালের 54 ধারার অধীন নিম্নলিখিত 11 প্রকারের ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কয় প্রকারের? 11 প্রকার। 11 প্রকার লেখছি বটে, 25-এর সংশোধনের কথা বলছি বটে, বাট আগে যা পারতাম তাই লিখে লাস্টে লিখবো ইত্যাদি। এটা লিখি ওই 9টাই লিখে লিখবো কি? ইত্যাদি। ইত্যাদি। এই যে দেখেন, আমলযোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে, মানে যদি সন্দেহ হয় যে সে আমলযোগ্য কোনো অপরাধের সাথে জড়িত। আমলযোগ্য অপরাধ মানে হলো বড় অপরাধ, এটা হলো সাধারণ বোঝার স্বার্থে। আর যদি আরো ভাবে বলে, আমলযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলাম দেখলে বোঝা যায় যে কোনটা আমলযোগ্য আর কোনটা আমলযোগ্য। আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে, মানে আরিফ সাহেব একজন আইনজীবী, এখন ওনার কাছে যদি ঘর ভাঙার সরঞ্জাম যায় পায়, পুলিশ যদি বলে যে আপনার কাছে এই ঘর ভাঙার সরঞ্জাম কেন, এখন উনি কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রেও ওনারে কি করতে পারে? গ্রেফতার করতে পারে। ফৌজদারি কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, এটার মানে যারা অপরাধী হিসেবে ঘোষণা করছে, ধরেন এরশাদ শিকদার বা অন্য কোনো ব্যক্তিরে বলছে যে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়। পুলিশ সন্দেহ করতেছে যে এই লোকটা যে মোবাইলটা ব্যবহার করতেছে এটা হলো কি মাল? চোরাই মাল। তারপরে যদি দেখেন পুলিশের কাজে পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে পালালে, নায়ক হয়েছেন, পুলিশে তার কাজকর্ম করতে দিচ্ছেন না, বা পুলিশ গ্রেফতার করছিল, তার আইনসঙ্গত হেফাজত হতে কি পলাইছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি, সশস্ত্র বাহিনী মানে হলো ধরেন এরকম আর্মি নেভি এয়ারফোর্স, যারা এদের সমন্বয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়, সশস্ত্র বাহিনী হতে পলায়ন করছেন অনেকে ট্রেনিং এ গিয়ে,
ট্রেনিং এর মাঝখান থেকে পলায় আসে, আমি চাকরি করবো না, তাহলে তারও বিনা পরোয়ানায় কি করতে পারে, গ্রেফতার করতে পারে। বাংলাদেশের বাইরে এমন কোনো অপরাধ করা হলে যা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ, আপনি অপরাধ একটা করছেন বাংলাদেশের বাইরে, তবে ওইটা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565 ধারা শর্ত ভঙ্গ করলে, কত ধারা, 565 ধারা শর্ত ভঙ্গ করলে যাকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়। অনেক সময় এক এলাকার পুলিশ অফিসার আর এক এলাকার বলে যে অমুক আমার আসামি, তারে গ্রেফতার করেন। উল্লেখ্য যে নিবর্তনমূলক আটকের বিধান আছে, এটা নতুন আসছে, নিবর্তনমূলক আটকের বিধান আছে, এমন কোন আইনের অধীন আটকের উদ্দেশ্যে কোনো পুলিশ কর্মকর্তা এই ধারার অধীন কোনো ব্যক্তিকে গ্রেফতার করবে না। হোয়াট ইজ নিবর্তনমূলক আটক? নিবর্তনমূলক আটক হলো যে প্রিভেন্টিভ ডিটেনশন, কোনো অপরাধ করার আগেই স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 ধারায় আটক করে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 ধারা, স্পেশাল বিশেষ ক্ষমতা আইন 1974-এ বলা আছে প্রিজুডিশিয়াল অ্যাক্ট, 2 ধারায় বলা আছে ক্ষতিকারক কার্য, যে যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ কোনো কাজ করে, বিদেশি রাষ্ট্রের সাথে খারাপ সম্পর্ক হবে এরকম কোনো কাজ করার সম্ভাবনা দেখা দেয়, অর্থনৈতিক মানে অর্থনৈতিক যে ব্যবস্থা আছে এটা বিনষ্ট করার উদ্দেশ্যে কোনো কাজ করে, এরকম ওই জায়গায় কয়েকটা প্রিজুডিশিয়াল অ্যাক্ট আছে, এরকম কাজ যদি কেউ করে তাহলে সরকার তারে নিবর্তনমূলক আটক করতে পারে। নিবর্তনমূলক আটক মানে হলো তারে আটক তো করছেই, তার ক্ষেত্রে এই ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান প্রযোজ্য না, মানে তারে যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে এটা প্রযোজ্য না, এটা ইচ্ছা করলে যে কোনো সময় মানে তারে, এই যে আপনারা বললেন না যে গুম আইন, গুম আইন, লিগালি গুম করার আইন হলো স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের প্রিভেন্টিভ ডিটেনশন, এটা আলাদা একটা বিষয়, এটা যদি পড়াইতে যাই তাহলে আবার অন্য বিষয়। তো এখানে একজন ব্যক্তিকে সরকার গ্রেফতার করছে, গ্রেফতার করার পর তার দিনের পর দিন আটকায় রাখছে, তার বিরুদ্ধে রিট অফ হ্যাবিয়াস কর্পাসও করা যাবে না, তার বিরুদ্ধে এই এই যে মৌলিক অধিকার লঙ্ঘনের ব্যাপারও আনা যাবে না। সরকার জাস্ট বলছে যে এরে যদি ছাড়ি তাইলে আমার আমার দেশের ক্ষতি হতে পারে, এটাই হলো নিবর্তনমূলক আটক। সো নিবর্তনমূলক আটক 2জন ব্যক্তি পারে, 2জন মানে 2টা ক্ষেত্রে পারে, একটা হলো স্বয়ং সরকার পারে আর লোকালি পারে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, বুঝতে পারছেন? তাহলে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54-এ অ্যারেস্ট করা যাবে না, এটা হলো কথা, নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54-এ অ্যারেস্ট করা যাবে না। 2025 সালের সংশোধনীতে একটা ধারা সংযোজন করেছে, ধারা 54 ক, দেখেন এটা থার্ড ব্র্যাকেটে, মানে এটা আপনার লেখা লাগবে না, বাট জানতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ব্যতীত আটক করেছে এমন কোন ব্যক্তিকে গ্রেফতারের সময় তাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা জানাবে। সংশোধনী 2000 কত, 25, বুঝতেন? মানে একজন ব্যক্তি আপনারা গ্রেফতার করতে আসছে, আপনার জানার অধিকার আছে যে আপনি কেন আমারে গ্রেফতার করতেছেন, যদি বলে তোমার বলবো কেন, তুমি বলতে বাধ্য, ফৌজদারি কার্যবিধির কত ধারা, 54 ক, বুঝতে পারছেন? তারপরে অনেক কথা আছে এই জায়গা বলি নাই, সেটা হলো যে 46 ক আমাদের তো দরকার নাই, বাট ওই জায়গা বলা আছে যে পুলিশ অফিসাররে গ্রেফতার করতে গেলে আমার গ্রেফতার তুমি করবা ঠিক আছে, বাট তোমার পরিচয়পত্র আগে দেখাও, ওই জায়গা বলা আছে পরিচয়পত্র দেখাতে হবে। তারপরে আমারে গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে আমার নিকটতম মানে আহ আত্মীয়কে জানানোর ব্যবস্থা করতে হবে, আমার প্রিয় আইনজীবীর সাথে অ্যাডভোকেট বিথিকার সাথে যোগাযোগের সুযোগ দিতে হবে, বিথিকা আর ইফরি নিয়ে হাজির হয়ে যাবে। আচ্ছা, কথা বললে শুনলে খারাপ লাগে, তো খারাপ লাগে না? আশা করি হয় না, খারাপ লাগে না। হবে ইনশাল্লাহ, দেখেন। তো এখন আমরা 55 চলে আসি। 55 ধারার অধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 54 ধারায় পারে কয় শ্রেণীর, 11 11 শ্রেণীর, আর 55 ধারায় পারে, এটা কিন্তু আপডেট করা হয়েছে, দেখছেন? যে ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করছে যার ফলে বিশ্বাস জন্মায় যে আমলযোগ্য কোনো অপরাধ করার উদ্দেশ্য এমন করেছে, মানে কেউ নিজের উপস্থিতি গোপন করতেছে এবং পুলিশের সন্দেহ হয়েছে যে উপস্থিতি গোপন করতেছে, এ কোনো আমলযোগ্য অপরাধের সাথে সম্পৃক্ততা আছে। যে ব্যক্তির কোনো প্রকাশ্য জীবিকা নেই বা নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো পরিচয় দিতে পারেন। আরিফ সাহেবের একেবারে সেই অবস্থা, আইফোন টাইফোন, গলায় 5 ভরি পেন,
ঘুরে টুরে বেড়ায়, কিন্তু পুলিশ জিজ্ঞেস করছে যে আপনার জীবিকার উৎস কি। হুম, নাই বাবু করে একটা কিছু তো বলতে হবে যে কিভাবে বলো আমার ভাই দিছে বা অমুক দিছে বা আমি এই এই মারফত এই টাকা পয়সা পাইছি, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর উত্তর নাই। 3 নম্বরে অভ্যাসগত দস্যু ভবঘুরে ব্যক্তিদের ক্ষেত্রে। অভ্যাসগত দস্যু আর কি? বাবু করে ভবঘুরে। বুঝছেন? তো তাহলে 55 ধারায় কয় শ্রেণীর? তিন 3 শ্রেণী। আমরা চলে এসেছি 57 ধারা। সাতান্ন ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে আমল অযোগ্য অপরাধ করে, বলতেন কি অপরাধ? আমল অযোগ্য। আমল অযোগ্য অপরাধ মানে হলো ছোট অপরাধ নাকি? আর আইনের ভাষায় যদি বলি, যে অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে আপনার পরোয়ানা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে লাগে, এবং পুলিশকে নাম ঠিকানা দিতে, পুলিশকে নাম ঠিকানা সরি পুলিশকে নাম ঠিকানা দিতে কি করে? অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তবে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটার ব্যাখ্যা হলো যে আপনার আমলযোগ্য অপরাধ যদি পুলিশের সামনেও করে, পুলিশ তো গ্রেফতার করতে পারবে না, পুলিশের ক্ষমতা নাই। এখন পুলিশ তারে জিজ্ঞেস করছে যে বাবু তুমি তো এই ক্ষমতা করলা, তোমার নাম কি? নাম ঠিকানা সে দেবে না, বা নাম ঠিকানা দিলেও কি দিছে? মিথ্যা দিছে। তাইলে আবার তারে গ্রেফতার করতে পারবে কত ধারায়? 57 ধারায়। তাহলে 54 ধারায় গ্রেফতার করে 11টা, 55 ধারায় কয়টো? 3টা, আর 57 ধারায় গ্রেফতার করে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে নাম ঠিকানা না দিলে বা নাম ঠিকানা কি দিলে? ভুল দিলে। 151 ধারাটা দেখেন। অন্য কোনো পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ না করা গেলে পুলিশ কোনো ব্যক্তিকে 151 ধারায় অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমরা সামনে পড়বো যে যখন আমলযোগ্য অপরাধ দুই দুই পক্ষ সংগঠিত করতেছে এবং মনে হচ্ছে যে এখন যদি কারে গ্রেফতার না করি তাহলে এই অপরাধ অবশ্যই ঘটিয়া যাবে, তাইলে তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে এটা কত? 100 টাকা। এখন আমরা চলে আসি গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। যারে, হ্যাঁ বলেন বলেন। 565-3 ধারায় 54 ধারায় যে বলছে যে 565-3-এর শর্ত ভঙ্গ করলে, ধন্যবাদ, 565-3-এ আছে যে আপনারে জামিন দেওয়া হয়েছে বা আপনি মুক্তি পাইছেন, আপনি সর্বশেষ বাসস্থান সম্পর্কে কোথায় যাচ্ছেন এটা অবশ্যই আদালতকে অবগত করবে, বা মুক্তিপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ধরে নেন। তাহলে যদি সে গোপালগঞ্জ থাকে তাহলে তো গোপালগঞ্জে আছে, বললো যে যদি তো আপনি গোপালগঞ্জ থেকে অন্য কোথাও যেতে চান যাবেন, বাট কোথায় যাচ্ছেন আদালতকে কি জানাইতে হবে জানাই যাবেন। সে যদি জানাইয়া না যায় তাহলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটাই হলো 565-3। তিন এখন গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। এই গ্রেফতারটা কিভাবে করছে? ওয়ারেন্ট সহ না ওয়ারেন্ট ছাড়া? ওয়ারেন্ট ছাড়া। ফৌজদারি কার্যবিধির ধারা 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে। বিনা পরোয়ানায় গ্রেফতার করার পর পুলিশ ওই ব্যক্তিরা রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশের হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি না দেয় তাহলে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতে উপস্থাপন করতে হবে। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে 167 ধারার কার্যক্রম শুরু হবে। মানে কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে 24 ঘন্টার মধ্যে হাজির তো করলো ম্যাজিস্ট্রেটের সামনে, তাহলে তারপরে শুরু হবে কত ধারা কার্যক্রম? 167। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাসযোগ্য হলে ম্যাজিস্ট্রেট উক্ত আটককৃত ব্যক্তিকে গোল দিবেন সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে আটক রাখার আদেশ দিতে পারে। সর্বোচ্চ কতদিন? 15 দিন। একেই কি রিমান্ড বলে? পুলিশ রিমান্ড বলে। তাহলে রিমান্ড খুব সহজ, সেটা হলো যে রিমান্ড মানে হলো ফেরত পাঠানো।
আর রিমান্ডে অ্যাকচুয়ালি যে কাজটা করে জিজ্ঞাসাবাদ। পুলিশ একজনে গ্রেফতার করছে, পুলিশ তার 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলো, পুলিশের যদি মনে হয় ওই ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে পুলিশ আবেদন করে যে ওর অনার আমার তদন্তের স্বার্থে এর আমার হেফাজতে আরো কয়েকদিন রাখার অনুমতি দেওয়া হোক। তখন ম্যাজিস্ট্রেট যদি তারে পাঠাতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। এছাড়া দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধি 344 ধারায় বলা আছে যে সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখার প্রয়োজন হলে আদালত কারণ উল্লেখ করে তার নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি করতে পারে বা আসামিকে তখন পুলিশ হেফাজতে পাঠাতে পারে। অর্থাৎ 167(2) ধারায় ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো মোকদ্দমার তদন্ত পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। 167(2) মানে হলো কি পর্যায়ে? তদন্ত পর্যায়ে। এবং 344 ধারায় বিচারিক পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে রিমান্ড অ্যাকচুয়ালি দুই প্রকার। তদন্ত পর্যায়ে হলো 167(2), আর কোন মামলা যখন চাল গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, বাস্তবে খুব বেশি প্রয়োগ দেখা যায় না, বাট বিচারিক পর্যায়ে রিমান্ডের বিধান আছে, সেটা হলো 344। এখন আমরা চলে আসি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 2025 সালে রিমান্ড রিলেটেড কি কি সংশোধনী আনা হয়েছে, এটার একটা সামারি আমরা পড়বো। দেখেন, এটা প্রশ্নের অংশ না, বাট আপনি ইচ্ছা করলে প্রশ্নে 2-4 লাইন এখান থেকে লিখতে পারেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 167(2) এর উপধারা 2 সংশোধন করে গ্রেফতারকৃত অভিযুক্তকে রিমান্ডে বা হেফাজতে আটকাদের সংক্রান্ত বিধানে পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের পাশাপাশি আন্ডারলাইন করেন বিচারিক হেফাজত মর্মে নতুন বিধান চালু করা হয়েছে। সো আগে ছিল কাস্টোডি অফ পুলিশ, এখন মানে রিমান্ড ছিল পুলিশের কাছে, এখন আর একটা বিধান চালু করছে, সেটা হলো জুডিশিয়াল কাস্টোডি। কি বলেন? জুডিশিয়াল কাস্টোডি। সুতরাং সংশোধিত 167(2) ধারায় 2 প্রকারের হেফাজতের বিধান উল্লেখ করা আছে। কয় প্রকারের? 2 প্রকার। একটা দেখেন পুলিশ হেফাজত, কাস্টোডি অফ পুলিশ, আর একটা হলো বিচারিক হেফাজত, জুডিশিয়াল কাস্টোডি। আগে ছিল শুধু কি? পুলিশ হেফাজত। আর বর্তমানে আরো একটা বিধান যোগ করছে, সেটা কি? বিচারিক বিচারিক হেফাজত। ছিল। এখন একটু পড়ি, দেখেন। পুলিশ হেফাজতে কাস্টোডি অফ পুলিশ অভিযুক্তকে আটকাদেশ এই ধারার অধীন কোন অভিযুক্তকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে বা অন্য কোনো পন্থায় হাজির করা হয়েছে তিনি মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, আন্ডারলাইন করে, বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সময় সময় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা রিমান্ডে এককালীন সর্বোচ্চ 15 দিনের জন্য আটকের আদেশ দিতে পারেন। কতদিন? 15 দিন। আগে নিয়ম ছিল একরকম, এখন হয়েছে একরকম। আগে উনি প্রতিবার রিমান্ডে পাঠাইলে সর্বোচ্চ মেয়াদ ছিল 15 দিন, আর এখন আপনি যদি 10-12 রিমান্ডে পাঠান সর্বসাকুল্যে 15 দিনের বেশি হবে না। মানে একজন ব্যক্তির একটা হত্যা মামলায় ধরেন আমাদের আরিফ সাহেবের রিমান্ড মঞ্জুর করছে 5 বার, 5 বার করুক আর 10 বার করুক, সর্বসাকুল্যে রিমান্ডের মেয়াদ হবে কতদিন? 15 দিন। আগে কি প্রত্যেকবারই হ্যাঁ, পুনরাবৃত্তি? হ্যাঁ, জি, আগে প্রত্যেকবারই 15 দিন। প্রত্যেকবারই ইচ্ছা করলে সর্বোচ্চ 15 দিনের জন্য পাঠাতে পারতো। সাধারণত একটা মামলায় 2-1 বারের বেশি পাঠায় না, আর 2-1 বারের বেশি পাঠাইলে ওই যে আবার পরিমণির মামলায় পরিমণিরই 2 বার রিমান্ডে পাঠাইছিল, পরিমণি যায় আবার বোধহয় বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে, পরে ওই বিচারককে আবার শোকজ করছে যে তুমি এতবার রিমান্ড কেন মঞ্জুর করছো। দেখেন, তো মামলাটি বিচারের বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার তার না থাকলে বা আরো আটক রাখা অপ্রয়োজনীয় মনে করলে তিনি অভিযুক্তকে এখতিয়ার সম্পন্ন একই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তিনি যদি মনে করেন যে না, তারে রিমান্ডে পাঠানোর দরকার নাই, তাহলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে কি প্রেরণ করবেন। তবে শর্ত থাকে যে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন এমন কোন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে রাখার আটক আদেশ মানে অনুমতি দিবেন না। এটা হলো প্রিলির প্রশ্ন, মানে বর্তমানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা বিশেষ ক্ষমতা দিলেও রিমান্ড মঞ্জুর করতে পারবে না, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে যদি তারা কি দেওয়া হয়, বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এখন একটু জানার জন্য, এত বড় দেখে ভয় পাবেন না, যেহেতু 25 সালে কি সংশোধনী আসছে আইনের স্টুডেন্ট হিসেবে আপনার জানা দরকার, আসতেই পারে পরীক্ষায় যে 2025 সালের সংশোধনী অনুসারে রিমান্ডের বিধান আলোচনা করুন, তখন আপনার যতটুকু মনে আছে এর মধ্যে থেকে আলোচনা করে দিবেন। দেখেন, 15 দিনের অধিক আটকাদেশ বিচারিক হেফাজতে দিতে মানে জুডিশিয়াল কাস্টডি দিতে অনুমতি দিতে পারবে। কি দেখি, নতুন সংশোধনীর মাধ্যমে পুলিশ হেফাজতে
15 দিনের অধিক মেয়াদের আটক আদেশ প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেখছেন, তাহলে বর্তমানে সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারবে কতদিন? 15 দিন। দিন। এবং বিধান করা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মোট 15 দিনের অধিক সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবে না। দেখছেন, এবং আন্ডারলাইন করেন যেখানে আরো আটক রাখা প্রয়োজন, মানে যদি মনে হয় যে 15 দিনের বেশি সময় তারা কি দরকার, আটক রাখা প্রয়োজন বলে মনে করা হয়, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর বিচারিক হেফাজতে, জুডিশিয়াল কাস্টডিতে এই ধরনের আটক রাখার অনুমতি দিতে পারে। তাইলে আর পুলিশের কাছে রাখবে না, তাহলে রাখবে কার কাছে? জুডিশিয়াল কাস্টডিতে, বিচারিক হেফাজতে। এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণ করবে। বিচারিক হেফাজত বলতে তদন্তের সময় বা ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে কোনো অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজত ব্যতীত কারাগারে বা অন্য কোনো হেফাজতে আটক রাখাকে বোঝায়। জুডিশিয়াল কাস্টডিতে বিস্তারিত ব্যাখ্যা করে নাই, বাট জুডিশিয়াল কাস্টডি মানে এটা বুঝে নেন যে পুলিশের কাছে আর থাকতেছে না, এটা থাকবে অন্য কোথাও, কারাগারে বা অন্য কোথাও, এবং তার সাথে সরাসরি যোগাযোগ থাকবে কার? বিচারকের। বুঝতে পারছেন? পুলিশ যেরকম জিজ্ঞাসা করে, আর বিচারিক হেফাজতে জিজ্ঞাসা করবে কি? বিচারক। কিন্তু এই জায়গায় একটা বিষয় কিন্তু বলে নাই, যদি বলে যে বিচারিক প্রিলির প্রশ্ন, যে বিচারিক হেফাজতে কতদিনের রাখার নির্দেশ দিতে পারে, এই জায়গায় কিন্তু সংশ্লিষ্ট বিধান নাই। বুঝছেন? হেফাজতে হস্তান্তরের আগে অভিযুক্তকে মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষা করা। এই যে দেখেন, এটা বলছে যে 167 ধারার উপধারা 2 এর অধীন পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখার অনুমতি প্রদানকারী একজন ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে হস্তান্তর করার পূর্বে, মানে রিমান্ডে পাঠানোর কি পূর্বে, নিকটতম সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্তকে পরীক্ষা করার নির্দেশ দিতে পারেন। রিমান্ডে পাঠানোর আগে বাধ্য না, কিন্তু কিন্তু দিতে পারেন। একজন আইনজীবী হিসেবে যদি আপনি মনে করেন যে আপনার আসামিরে অত্যাচার করার সম্ভাবনা আছে, তাহলে আপনি মনে আবেদন করবেন যে ওনার রিমান্ডে যেহেতু মঞ্জুর করেই ফেলছেন, তাহলে তার বর্তমান স্বাস্থ্যগত একটা পরীক্ষা করুক। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। যখন রিমান্ডের মেয়াদ শেষ, তখন যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেটের সামনে ওই ব্যক্তিকে কি করতে হবে? হাজির করতে হবে। যদি এই ধরনের হাজিরার পর অভিযুক্ত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা দেয়, দেখেন, মানে রিমান্ডের পরে ওনার শরীরে কি দেখা গেছে? আঘাতের চিহ্ন। অথবা অভিযুক্ত অভিযোগ করে যে, মানে ওই আসামি অভিযোগ করতেছে যে এই ধরনের হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট নিকটতম সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার নির্দেশ দিবে। এবং যেখানে মেডিকেল রিপোর্ট প্রকাশ পায় যে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করা হচ্ছে, ম্যাজিস্ট্রেট আইন অনুসারে পদক্ষেপ নেবেন। এবং তিনি যদি বুঝতে পারেন যে এখানে অমুকরে অত্যাচার করা হয়েছে, তাহলে ওই সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। আগে কিন্তু এই বিধানটার মানে প্রকাশ্য কোনো কিছু এই 167-তে এই কথাগুলো ছিল না। কি ভালোবাসে দেখছেন? না 40 মিনিট। যাই তো আজকে এই তো, বেরিয়ে গেছে। রে। তাহলে দেখেন, কেন রান্না করে আইছি আপনারা মজার বিষয় হলো এমনি একটু অফ ক্যামেরায়। তো তাহলে যদি আপনারে বলে যে 2025 সালের সংশোধনী অনুসারে ফৌজদারি কার্যবিধির কি কি বিধান মানে সংশোধন করছে, আমি ধরেন আপনি পড়েন নাই, এতক্ষণ ধরে আমরা যা জানলাম মেইন যে বিষয়গুলো, সেটা হলো যে আগে শুধু পুলিশ রিমান্ড ছিল, এখন পুলিশ রিমান্ডের সাথে সাথে জুডিশিয়াল কাস্টডি, বিচারিক হেফাজতের বিধান করছে। আগে প্রতিবার 15 দিন করে দিতে পারতো, আর বর্তমানে সর্বোচ্চ রিমান্ডের মেয়াদ কত? 15 দিন। 15 দিন শেষে তারে পাঠানো হবে কোথায়? বিচারিক হেফাজতে। এখন বিচারিক হেফাজতের মেয়াদ কতদিন এই জায়গা বলা নাই, এই তো কথা। আর একটা হলো যে আগে রিমান্ডে পাঠানোর আগে পরে মেডিকেল চেক আপের কোনো বিষয় ছিল না, আর এখন আদালত ইচ্ছা করলে, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে রিমান্ডে পাঠানোর আগে তার স্বাস্থ্যগত পরীক্ষা সম্পন্ন করবে সরকারি হসপিটালে, এবং আসার পরে আর একবার পরীক্ষা করবে। যদি দেখে যে তার কোনো শারীরিক কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই অফিসারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু নিয়ে? আছে ওই বলেন একটু, কি আছে বলেন। বলেন স্যার, নিবর্তনমূলক
বিবর্তনমূলক। নিবর্তনমূলক আটক এত ওই জায়গায় মাথা ঘাটায়েন না। নিবর্তনমূলক আটক হলো একটা বিশেষ বিধান, কাউরে ওই অপরাধ সংগঠনের আগেই আটক করতে পারে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর অধীন। আর নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে এই ফৌজদারি কার্যবিধির 61 ধারা 167(2) ধারা এই বিধিবিধান প্রযোজ্য না। নিবর্তনমূলক আটক টোটালি আলাদা একটা বিষয়। এই ক্ষেত্রে কোনো ব্যক্তির বাংলাদেশ সরকার ইচ্ছা করলে গ্রেফতার করে দিনের পর দিন আটক রাখতে পারে, কোনো সমস্যা নাই। এবং তার আত্মীয় স্বজনদের জানাইতেও আপনি বাধ্য না যে মুখরে নিবর্তনমূলক আটকে গ্রেফতার করা হয়েছে। সো এটা ওয়ান টাইপ অফ বৈধ গুম, গুম বলেন না, সো এটা হলো বৈধ গুম। যে ধরে নিয়ে গেছে তো আটক, রথিন সাহেব আটক করে বললো যে উনি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কাজে লিপ্ত, এবং ওনারে দিনের পর দিন আটক রাখছে কোনো কারণ স্যার নেই। এটা এটা কি স্যার ডিটেনশন বলে? প্রিভেন্টিভ ডিটেনশন, জি। আয় না একদম। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এ আছে। ইভেন বাংলাদেশ সংবিধানেও আছে, 33 অনুচ্ছেদে উল্লেখ আছে। তো আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখেন এটা অলরেডি আমরা পড়ছি, তারপরেও একটু দেখি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার অলরেডি কিন্তু আমরা পড়ছি। গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার আছে 61 ধারায়, আর ফৌজদারি কার্যবিধির 167 ধারায়। এই যে দেখেন, গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নিম্নোক্ত ধারায় আলোচনা করা হয়েছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 ধারা 61 সংবিধানের অনুচ্ছেদ 33 অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত গ্রেফতারকৃত স্থান হতে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়ার সময় বাদে পুলিশ হেফাজতে কত ঘন্টা? 24 ঘন্টা বেশি সময় রাখতে পারবেন, এটা আমরা জানি। অর্থাৎ আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে উপস্থাপন করতে হবে। ঠিক আছে। তারপরে দেখেন, সংবিধানের অনুচ্ছেদ 33-এর 1 অনুসারে আটককৃত ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না। উক্ত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ তার আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এখন এই জায়গায় আমি কতগুলা কথা লেখা উচিত ছিল বা আপডেট করি নাই, আপনাদের জন্য বেশি হয়ে যাবে। বর্তমানে ফৌজদারি কার্যবিধির 43-এর 1-এই বলছে যে গ্রেফতার করার সময় পুলিশের পরিচয় জানাইতে হবে, গ্রেফতারের পরে 12 ঘন্টার মধ্যে তার আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে তার নিকটতম পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের কি জানাইতে হবে। আর 54 কত মাত্রই বললাম যে যখন গ্রেফতার করতে যাচ্ছে তখন অবশ্যই জানাবে যে কি কারণে তারে গ্রেফতার করা হচ্ছে। তো পরীক্ষা মানে এই না যে আপনি যা মুখস্থ করে গেছেন তাই লিখবেন, ওই জায়গায় ইনস্ট্যান্টলিও 2-4 কথা কিন্তু লেখা যাবে। এখন 2-4 কথা আপনি কখন লিখতে পারবেন? যখন আপনার জানা আছে তখন। আর এখনকার পরীক্ষা মানে আপনি যদি এখানে গিয়ে থাকেন মানে বুঝে থাকেন যে হুবহু যা পড়ে গেছেন তাই ওই জায়গায় যে বাদ দেয়, বিষয়টা কিন্তু তা না। আপনার অনেক কিছু জেনে যেতে হবে, ওই জায়গায় গিয়ে হলো আস্তে আস্তে ঢালতে হবে। যে যে জায়গা যতটুকু লাগে মশলাপাতি, বিট লবণ, টেস্টিং সল্ট, সেই জায়গায় সেটা দিতে হবে। তো তাহলে দেখেন, এবং আমি মনে করি আপনাদের জন্য কঠিন হলেও আপনি উকিল হওয়ার আগে অনেক কিছু শিখে যাচ্ছেন। বাট যখন আপনি কোর্টে যাবেন, কোর্টে উকিল হওয়ার পর 6 মাস প্র্যাকটিস করবেন, এই যে যা যা জেনে গেলেন এর 80% আপনার মাথায় আর থাকবে না, আর থাকার দরকারও নাই। ওই জায়গায় আপনি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে প্র্যাকটিস করবেন, যে জন্য এত জিনিস আপনার মাথায়, কিছু কিছু জিনিস আছে এগুলো হারিয়ে যাবে। তো তারপরে দেখেন, সংবিধানের অনুচ্ছেদ 35-4 অনুসারে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই জায়গায় বলছে কোন অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে 164-এ তো নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছে, ফৌজদারি কার্যবিধির 164 দ্বারাই দোষ স্বীকার করতেছে না? তাহলে ফৌজদারি কার্যবিধির 164 কি সংবিধান 35-4-এর উল্টা? কি মনে হয় আপনাদের? 35-4-এ বলছে সংবিধানের কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে, এক্স্যাক্টলি ওই জায়গায় 164 তো স্বেচ্ছায়, আর এই জায়গা করতেছে কি বাধ্য করা যাবে না। বুঝতে পারছেন? তো আমরা চলে আসি ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 55 ডিএলআর হাইকোর্ট ডিভিশন, ওই যে বিখ্যাত মামলা বলছে। একটা মজার বিষয় হলো ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় যে নির্দেশনাগুলো ছিল বর্তমানে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে সবকিছু ফৌজদারি কার্যবিধিতে এখন ঢুকাই ফেলছে।
দেখেন, এই মামলায় 54 ধারার অধীনে গ্রেফতার বা 167 ধারার অধীনে রিমান্ডের ক্ষেত্রে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে 15টি নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে আপিল বিভাগ বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট 69 ডিএলআর এত মামলায় পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে 10টি ও জজ ম্যাজিস্ট্রেটকে 9টি নির্দেশনা প্রদান করেন। আপনি এত কথা লিখতে দেবেন না, আপনি লিখবেন যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় উচ্চ আদালত নিম্নলিখিত নির্দেশনাগুলো প্রদান করেন। 9টি 15টি এগুলো মনে রাখলে ভালো, বাট এত স্পেসিফিক না লিখলে সমস্যা নেই। তো প্রথমে যেটা দেখেন, গ্রেফতারের সময় আইন প্রয়োগকারী কর্মকর্তা তার পরিচয়পত্র দেখাবেন। যখন গ্রেফতার করবে তখন অবশ্যই তার কি পরিচয় পরিচয়। তাহলে এই বিধানটা অলরেডি ফৌজদারি কার্যবিধিতে আছে 54 ক, চুনুর ক। বুঝেন কিনা? হুম। কোন ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে, যেখানে গ্রেফতারের তারিখ সময় উল্লেখ সহ গ্রেফতার ব্যক্তি স্বাক্ষর গ্রহণ করবে, গ্রেফতারকৃত ব্যক্তি। এটা আছে 46 কতে। এই যে যে বিধানটা যে স্মারকলিপি তৈরি করবে, স্থান স্থান সবকিছু লিখবে, এটা আছে 46 কতে। এই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা বর্তমানে এই নির্দেশনাগুলো লিপিবদ্ধ করছে 46 ক এর মাধ্যমে। তারপরে দেখেন, গ্রেফতারের সময় যদি গ্রেফতারকৃত ব্যক্তির বন্ধু নিকটাত্মীয় পাশে না থাকেন, তবে গ্রেফতারের পর যত দ্রুত সম্ভব, অবশ্যই 12 ঘন্টার ঊর্ধ্বে নয়, গ্রেফতারকৃত ব্যক্তির বলে দেওয়া আত্মীয় বা বন্ধুকে গ্রেফতারের সময়, তারিখ, সময় ও হেফাজতে রাখার স্থান অবহিত করবেন। এটাও বর্তমানে ফৌজদারি কার্যবিধিতে ঢুকাইছে ধারা 46 ক। 46 ক, গ্রেফতারকৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবেন। এটাও ফৌজদারি কার্যবিধিতে আছে, বর্তমানে 2025-এ ঢুকাইছে। এটা হচ্ছে 40 ক ধারা। লিখে আর রতিন সাহেব মাথার উপর চাপ বাড়ায়েন না। হ্যাঁ, এমনি লেখেন, এমনি হচ্ছে আপনার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গ্রেফতার ব্যক্তির দেহে, এই জায়গায় গ্রেফতারকৃত হবে, ঠিক আছে? সব জায়গায় গ্রেফতার লেখা উঠছে, গ্রেফতারকৃত ব্যক্তির দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে তা লিপিবদ্ধ করতে হবে এবং দ্রুততম সময় নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন। এটাও ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় যেটা আছে, এটা ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে ঢুকাইছে। এটাও 46 কতে আছে। নারীদের জন্য নারী কনস্টেবলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যেখানে নারী আসামি বিথিকারে যদি ধরতে আসে, তাহলে বিথিকার ধরতে কি লাগবে? নারী পুলিশ লাগবে। আর আরিফ সাহেব যদি দারোগা হয়, সাব ইন্সপেক্টর হয়, তাহলে উনি নারী পুলিশের কাজ উনিই কাজ করবেন, আর লাগবে না নে। তাহলে দেখেন, গ্রেফতার প্রক্রিয়ায় পুরো বিষয় পুলিশ তার ডায়েরিতে লিখে রাখবে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত থাকবে। লাস্টে কমা দিয়ে লেখেন ইত্যাদি। বাংলাদেশ মামলা যে দিচ্ছে নির্দেশ সবগুলোই এটা অংশ। হ্যাঁ, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের যে বিধানগুলো আছে, নির্দেশনাগুলো আছে, এগুলো 2025 সালের সংশোধনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক সংশোধনী আনা হয়েছে এবং এই সবগুলা সংশোধনীর বিষয়বস্তু বর্তমানে ফৌজদারি কার্যবিধিতে আছে। 46 ক আমাদের আলাদা করে জানার দরকার নাই, এই কারণে এই জায়গা বলি নাই। পুরোই যদি সবকিছু বলে দিই তাহলে তো ওই ফৌজদারি কার্যবিধি সবই পড়া লাগবে। সো প্রশ্ন থাকলে বলেন ভাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্লিজ। অনলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে? স্যার, ওই পুলিশ হেফাজত ওখানে তো স্যার মারপিটের কোনো কাহিনী নাই। হুম, হ্যাঁ, নাই, জি বলেন, প্রশ্ন বলেন। না, এটা স্যার ওইটাই প্রশ্ন যে ওটা মানে আইনগতভাবে মারতে পারে না তো স্যার, তাই না? আমি মানে এরকম শুনছিলাম আর কি। আইনগতভাবে মারার আদেশ তো ম্যাজিস্ট্রেটও দিতে পারে না, পুলিশ তো পরের কথা। কোনো আমাদের কোনো জায়গায় কোনো দণ্ডবিধির কোনো ধারা বা কোনো আইনের ধারাই বলা নাই যে অমুক এই অপরাধ করেছে অমুকরে 100 বেত্রাঘাত করতে হবে বা চর থাবড় দিতে হবে, এই বিধান আছে? আইনগতভাবে আছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্ত। শারীরিক অত্যাচারের কথা কিন্তু কোথাও বলা হয়। এখন আমাদের সমাজে বলে যে জিনিসটা ঢুকে গেছে যে রিমান্ডে গেলেই হয়তো অত্যাচার করবে এবং করেও আসলে অত্যাচার। তো এই কারণেই তো অত্যাচার যদি নাই করতো তাহলে কি আপনার মেডিকেল টেস্টের বিষয়টা আসতো আসতো না। এটা উজ্জ্বল। বাট রিমান্ড কিন্তু অ্যাকচুয়ালি অত্যাচার না। রিমান্ডের অর্থ হলো যে আপনার সত্য উদ্ঘাটন মানে জিজ্ঞাসা করা, তদন্তের বারবার সাথে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞাসা করা। বারবার জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ জাহিদ সাহেব, ঠিক আছে, আমি অ্যাড করে নিব, ক্লাসে আছি তো, আপনি আমাকে অ্যাড করে নিব, সমস্যা নাই। তো এই হলো কথা, বুঝছেন? তা এই জন্য ওই যে যে মারপিটটা যে করে, এটা আসলে ওরা আইন বহির্ভূত ভাবে পরে করে। এই মারপিটের কোনো বিধান কিন্তু নাই। এবং এটা
একটা মানে ওপেন সিক্রেট, সবাই জানে যে এই জায়গা হয়, তারপরেও আইন প্রণেতারা কিছু বলে না। ধরেন আয়নাঘর নিয়ে অনেক কথা হয়েছে, গুম আইন তৈরি করছে, কিন্তু কেউ কি বলছে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের যে প্রিভেন্টিভ ডিটেনশন এটা আমরা বাদ করব? না। আপনারা অনেকে জানেন না যে বৈধ গুমের কিন্তু ব্যবস্থা আছে, এটা বাংলাদেশ সংবিধানে আছে। আর আলাদা একটা আইনই আছে, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974। এই আইনের 2 ধারা দেখবেন, 3 ধারা দেখবেন, এবং 10 ধারা পর্যন্ত এই এই বিধান নেই বলা আছে। প্রি জুডিশিয়াল অ্যাক্ট, ক্ষতিকারক কার্য যারা করতে পারে তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনে পাঠাতে পারে, এ হলো বিধান। কিন্তু কোন সরকার কিন্তু এসে এটা কিন্তু বাতিল করে নাই, বুঝছেন? সমালোচনা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের স্বার্থে এই আইন তৈরি করছে 1974 সালে। এখন উনি নাই নিজের স্বার্থে তৈরি করলো, উনি তো 75 সালের পরে আর ছিলেন না। তো 75 সালের পরে তো জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, ফখরুদ্দিন, এই যে এখন আসছে ইউনূস সাহেব, সবাই আসছে, কিন্তু কেউ কি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 ওই বিধান বাতিল করছে? করে নাই। তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে আগাই। দেখেন আরিফ সাহেব কিছু বলতে চান? না স্যার কি বলবো, তো শুধু নারীদের জন্য কনস্টেবল বস্তু নিশ্চিত করতে হবে। হ্যাঁ, কিন্তু এদের কথা কিছু করি না। মানে ওই নিয়ে টেনশন, আপনি কোর্টে যাই ইসরায়েল নিয়ে অনলাইনে যারা আছেন ওদের একটু শোনার সুযোগ দেন। স্যার, কি কি প্রশ্ন করছেন একটু জোরে বলেন। স্যার, ওই যে নারীদের গ্রেপ্তারের জন্য নিশ্চিত করতে হবে নারী কনস্টেবল, হুম। কিন্তু উভয় লিঙ্গ যারা আছে একে কি নিশ্চিত করবে? জি স্যার। হিজড়া যারা আছে, উভয়লিঙ্গ যারা আছে, তাদের গ্রেফতারের জন্য কাদের লাগবে? কাদের লাগে? তাহলে এখন উভয়লিঙ্গ পুলিশদের নিয়োগ দিতে হবে। ইসরায়েলের মধ্যে আনতে হবে, আসো তুমি। আমি ভাই মাথায় কি জি স্যার। আচ্ছা দেখেন, ভাগ্য ভালো যে আপনারা এলএলবি পড়তেছেন, মানে বার কাউন্সিল অনেক বড়। যদি স্কুলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতেন, গেটি ধইরা আগে ওই কিল পিটিয়ে 3-4 দেয়া দিয়ে দিত স্যার। আমাকে মডেল স্কুলের কয়েক স্যারের নাম মনে পড়তেছে যে ভয় পেতাম খুব। ওই একজন ছিলেন সঞ্জয় স্যার, তো উনি ওই কিছু করলেই কথা নাই বার্তা নাই এসে ওই ঘেটি ধরে ডাস্টার ধরে ওরে যত প্রকারের মারা যায়, পিঠ যাক, মুখ যাক, যে জায়গা যাক, একেবারে দিয়ে লাস্টে বলতেছে গুগু মুড়া দে। ঠিক আছে। উনি আর ব্যাট আনতো না, উনি ওই ডাস্টার দিয়ে, আর লাস্টের ট্রিটমেন্ট ছিল যে গুগু মুড়া, বোঝেন তো? ওই যে হ্যাঁ, পয়সা ইন্ডিয়ান। জি। তা আপনি হচ্ছে দুষ্ট স্টুডেন্ট, আপনি বেঁচে গেছেন। এই জন্য বিয়ে করে বাড়ি স্যার চলে গেছিল একবার। স্যার তুমি একটু হ্যাঁ বলেন লাকি। স্যার আগে তো আমার একটু মানে ওই দেওয়ানি নিয়ে আমার খুবই ছিল আগে, যে পারতাম না, পরে আপনার কাছে এসে ওই এমসিকিউ থেকে দেওয়ানি মানে এখন আমার কাছে এরকম একটা কনফিডেন্স আছে যে দেওয়ানি, সুনির্দিষ্ট তামাদি, এগুলো আমার না খুবই ভালো লাগে। কিন্তু ফৌজদারি আমার কাছে কেমন জানি একটু নিজের কাছে মনে হয় যে আমি একটু দুর্বল দুর্বল এরকম স্যার। কিন্তু দেওয়ানি, সুনির্দিষ্ট তামাদি, এগুলো আমার খুব একটা প্রিয় একটা সাবজেক্ট মনে হয় জানি। ভালো। হ্যাঁ মিলন বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি লাকি, জি স্যার। দুর্বল লাগলে সমস্যা নাই, যেটা নিয়ে দুর্বল লাগবে সেটাই সবল হওয়ার সুযোগ আছে। আপনার ফৌজদারি হয়তোবা একটু রেগুলার ক্লাস করেন, আর কোথায় দুর্বলতা লাগে আমার জানায়েন, স্পেশালি বুঝাই দেবানি। ভয়ের কোনো কারণ নাই, চেষ্টা করে যান। জি স্যার। ফৌজদারি কার্যবিধি তো অ্যাকচুয়ালি মানে আইন কিন্তু সবই সহজ। আপনার হয়তোবা ওই মনের একটা ভয় কাজ করে, এটা হয়তোবা একটু জটিল, একটু জটিল হ্যাঁ প্রথমত। হ্যাঁ জি স্যার এটাই। যেটা কাজ করতে হবে যে আমরা লাইন বাই লাইন এখানে পড়তেছি, বাট আপনি কিন্তু লাইন বাই লাইন লিখবেন না। আমরা এই জায়গায় যা পড়লাম এটা আগে নিজের মধ্যে ধারণ করবেন যে এই জিনিসটা আমি কি বুঝলাম, আমার কথায় কিভাবে এটা উপস্থাপন করা যায়। স্যার আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি টুকিটাকি কাজ করি তো এখানে, আমার কাছে প্রচুর ইয়ে আসে, আপনি তো জানেন বিষয়টা যে আমার সনদের জন্য শুধু আমি একটু আটকে আছি। জি জি। তো যাই হোক, আমি কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ভালো, প্র্যাকটিক্যালি ফৌজদারি আমি ভালো, কিন্তু আমার মনে থাকে না, মানে এই যে ফৌজদারিটা আমার এইটা মনে করো আমার কাছে কেমন জানি লাগে, একটা আচ্ছা, আনইজি স্যার। আপনি একটু এইটাই। কষ্ট করে কয়দিন মনে রাখেন, উকিল হওয়ার পর কিছু মনে রাখা লাগবে না, বই দেখে দেখে সব চালাই যাবেন।
বিচারকরাও জি স্যার। বই না দেখে কিছু করে না, তারাও কোনো অর্ডার দেওয়ার আগে বা আইনে কি আছে এই বইখান আন দেখে নি, উকিল সাহেব বইখান আন দেখে নি, জাস্ট কষ্ট যেটা উকিল হওয়ার আগ পর্যন্ত, বিচারক হওয়ার আগ পর্যন্ত, এরপরে যা আছে সবকিছু দেখে দেখে। ঠিক আছে? সো জি স্যার, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। দোয়া রাখেন স্যার। তো এখন দেখেন, কই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে শাস্তি প্রদান করা যায়। মামলা আমি একটু এই 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 বিধানটা একটু বুঝাই। ফৌজদারি কার্যবিধির যে আমাদের যে 35 ধারা, কত ধারা? 35 ধারা। 35 ধারা হলো একজন ব্যক্তি, তার বিরুদ্ধে মামলা একটা চলতেছে, কিন্তু ওই মামলায় তার বিরুদ্ধে অপরাধের ধারা আছে অনেকগুলা, মানে চার্জ অনেকগুলা। ধরেন ওনারে এক মামলায় ওনারে সাজা দিছে 323-এ। 323 হলো ভলেন্টারি কজিং হার্ট, সিম্পল হার্ট, স্বেচ্ছায় আঘাত। 323-এ সাজা দিছে 1 বছর। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে 379 চুরি, চুরিতে সাজা দিছে 3 বছর 379-তে। তাহলে একই মামলায় তাহলে 323-এ সাজা দিছে কত? 1 বছর। 379-তে সাজা দিছে কত? 3 বছর। এবং তার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আছে 497, 497-তে দিছে ধরেন 5 বছর। মানে এক মামলায় ওনার বিরুদ্ধে ধারা ছিল কয়টা? 3টা। এখন একটাই দিছে 1 বছর, একটা দিছে 3 বছর, একটা দিছে 5 বছর। এখন এই সাজাগুলো সে কিভাবে ভোগ করবে, এই ব্যাখ্যাটা দিছে 35 ধারায়। কত ধারায়? 35 ধারা। কিন্তু এটা কিন্তু দুই মামলায় দিলে কিন্তু 35 ধারা প্রযোজ্য না। 35 ধারা প্রযোজ্য হতে হলে শর্ত, ব্যক্তি লাগবে আসামি কয়জন? একদম। একজন। তার বিরুদ্ধে বিচার হচ্ছে কয় মামলায়? এক মামলায়। কতগুলো ধারা? চার্জ একের অধিক। চার্জ একের অধিক। এখন আমি যে উদাহরণটা দিলাম ওই জায়গায় ওনারে সাজা দিছে 323-এ কত বছর? 1 বছর। 379-তে 3 বছর। 497-তে কত? 5 বছর। এখন এই সাজাটা সে কি পরপর ভোগ করবে? কনজিকিউটিভলি মানে হলো পরপর, মানে আগে 1 বছর কাটবে, পরে 3 বছর কাটবে, পরে 5 বছর। তাহলে তার খাটা লাগে মোট কয় বছর? 9 বছর। বুঝেন কিনা? নাকি কনকারেন্টলি খাটবে একত্রে? কনকারেন্টলি মানে সকল সাজা যদি আজকে শুরু হয়, 1 বছর, 3 বছর, 5 বছর যদি আজকে শুরু হয়, তাহলে সর্বোচ্চ খাটা লাগে কত? 5 বছর। 5 বছরের বেশি কিন্তু খাটার দরকার নাই। এখন এই সাজা কি একটার পর একটা খাটবে, নাকি সব সাজা একসাথে শুরু হবে, এটা নির্ধারণ করে দিবে ম্যাজিস্ট্রেট বা আদালত। কে বলেন? ম্যাজিস্ট্রেট বা আদালত। কখন? রায়ের সময়। কখন? রায়ের সময়। একটু শুনেন, যদি রায়ে কিছু না বলে তাহলে সাজা খাটবে পরপর। যদি রায়ে বলল যে আরিফুর রহমান বিশ্বাসকে আহ, অমুক মামলায় 323 ধারায় 1 বছর, চুরির জন্য 379-তে 3 বছর, আর ব্যভিচারের জন্য 5 বছর সাজা দেয়া হলো, এটাই বলছে, আর কিছু বলে নাই। তাহলে এরকম যদি থাকে তাহলে উনি সাজা খাটবে আগে 1 বছর, 1 বছর শেষ হওয়ার পর তারপরে 3 বছর, 3 বছর শেষ হওয়ার পর তারপরে কত? 5 বছর। বুঝছেন? আর রায়ে যদি বলে দেয় যে না, এই সাজা তারে প্রদান করা হলো, বাট এই সাজাটা সে একসাথে ভোগ করবে, কনকারেন্টলি। কি বলেন? একসাথে। একসাথে মানে হলো মানে সকল সাজা শুরু হবে একসাথে। তাহলে ওনার সর্বসাকুল্যে খাটা লাগতেছে কত? 5 বছর। সবচেয়ে বেশি যেটা, এটা খাটলে আর খাটা লাগবে না। এটাই হলো 35 ধারা। সবচেয়ে বেশি মানে 5 বছর। কিছু ব্যতিক্রম আছে, সেটা পরে বলতেছে, বাট বেসিক কথা এটাই। আসামি কয়জন? একজন। একজন। তার বিরুদ্ধে অভিযোগ কতগুলা? অনেকগুলা। মামলা কয়টা? একটা। অনেকগুলাই ধারায় তারা কি দিছে? সাজা দিছে। এই সাজাগুলো একসাথে ভোগ করবে নাকি পরপর ভোগ করবে, এই ব্যাখ্যা দিয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 35 ধারায়। বুঝছেন? একটু পড়ি। একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শান্তি, তো না শাস্তি হবে, দেখেন শাস্তি লেখেন, পাইছেন? এই যে শাস্তি, শাস্তি। একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। ফৌজদারি কার্যবিধির 35 ধারা অনুসারে যখন একই ব্যক্তি, গোল দিবেন, কোন ব্যক্তি আর কি, যখন কোন ব্যক্তি মানে কয়জন? একজন। একই বিচারে, একই বিচারে গোল দেন। একই বিচারে মানে কয়টা মামলা? একটা। একটা। তাহলে ব্যক্তি একজন, একই বিচার মানে মামলা একটা। দুই বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, মানে তার বিরুদ্ধে অপরাধের ধারা ছিল কয়টা? অনেকগুলো। 2 বা ততোধিক। আদালত এমন 2 বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে এখতিয়ার সম্পন্ন
সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে তাকে দণ্ডিত করতে পারে। মানে এই কথাটার অর্থ হলো যে দুই বা ততোধিক অপরাধে তার তো শাস্তি 1 বছর, 3 বছর, 5 বছর, সেটা ছাড়া পৃথক 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 মানে হলো যে তুমি সবগুলা একসাথে ভোগ করবা বা একটার পর একটা ভোগ করবা, এরকম নির্দেশ সে দিতে পারে। এই যে দেখেন, এমন শাস্তি কারাবাসের সমন্বয় হলে, আন্ডারলাইন করবেন, একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। কারাবাস যদি হয় তাহলে কি বলছে, একটা কারাবাস শুরু হবে, তারপর শেষ হওয়ার পরে আরেকটা শুরু হবে। কিন্তু আদালত, আন্ডারলাইন করবেন, নির্দেশ প্রদান করলে এমন কারাবাস গোল দিবেন একত্রে চলতে, একত্রে মানে কি সব শাস্তি কিসে শুরু হয়েছে, একসাথে শুরু হয়েছে। অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। বুঝছেন? মানে আদালত যদি রায়ে শুধু বললো যে অমুককে এত এত বছর কারাদণ্ড প্রদান করা হলো, কিন্তু রায়ে কোথাও বলে নাই যে আপনার একসাথে ভোগ করবে নাকি পর পর ভোগ করবে, কোনো কিছু উল্লেখ করে নাই, তাহলে কিভাবে ভোগ করবে বলেন? একটার পর একটা। আর যদি উল্লেখ করে দেয় তাহলে একসাথে শুরু হতে পারে। জি। তবে দেখেন, তবে পর পর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে 14 বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে না। এটা ইম্পর্টেন্ট। 14 বছর মানে আপনি পর পর দিলেন, এখন পর পর দিতে যায় দেখা গেলো 30 বছর হয়ে গেছে, না, পর পর দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভোগ করবে কত, 14 বছর। 14 বছরের বেশি কিন্তু হবে না। তাহলে পর পরের ক্ষেত্রে সর্বোচ্চ কত, 14 বছর। মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে তার দ্বিগুণের বেশি হবে না। ম্যাজিস্ট্রেট যদি দেয়, সাধারণ এখতিয়ার শব্দটা বলতেন, সাধারণ এখতিয়ার, শাকিল বলেন তো ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার কত ধারায় বলছে, 32 ধারায়। মানে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে কত, 5 বছর, দ্বিতীয় শ্রেণী 3 বছর, তৃতীয় শ্রেণী 2 বছর। তার মানে ম্যাজিস্ট্রেট যদি পর পর দেয়, উনার দেখা গেল 3টা অপরাধে সাজা হয়েছে 3 বছর, 3টা অপরাধে সাজা হয়েছে 15 বছর, পর পর যদি হয়। কিন্তু যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে উনার তো 5 বছর, 5 গুণ 2, 15 বছর দিলেও আসামি খাটবে কত, 10 বছর, 5 দুগুণই 10। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে একজন 3 বছর 3 বছর 3 বছর করে দিছে, তাহলে পর পর চললে খাটা লাগবে কত, 9 বছর। বাট উনার সাধারণ এখতিয়ার বলে দেওয়ার ক্ষমতা আছে কত, 3 বছর, তাহলে 3 দুগুণে কত, 6, 6 বছরের বেশি কিন্তু দিতে পারবে না। এ হলো কথা। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 2 দুগুণ 4, 4 বছরের বেশি দিতে পারবেন। এটা হলো পর পরের ক্ষেত্রে। এ হলো কথা 35 ধারা। বুঝছেন কিনা? স্যার, কারাবাসের সমন্বয় এটা কি উল্লেখ থাকে না? হ্যাঁ, কারাবাসের সমন্বয় মানে হলো কারাবাসও দিছে, অর্থদণ্ড দিছে, সেটা। কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই, অনলাইনে যারা আছেন প্লিজ। তো আজকে এই পর্যন্ত, স্যার ভালো থাকেন। স্যার 14 বছরের বেশি এটা তো যুগ্ম হ্যাঁ, শেষ করা যাবে ক্ষেত্রে, না। তাই না? বলেন। স্যার 14 বছরের বেশি দেওয়া যাবে না, এটা তো যুগ্মর ক্ষেত্রে তাহলে হচ্ছে, হ্যাঁ, তাই না? যুগ্মর ক্ষেত্রে হচ্ছে, জি, যুগ্ম হয়, দায়রা জজ হয়, অতিরিক্ত দায়রা জজ হয়, জি। শু- তো শু- ই অতিরিক্ত দায়রা জজ ওদের ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, অবশ্যই, কারণ অতিরিক্ত দায়রা জজ দিতে পারে না। জি স্যার, সকলের ক্ষেত্রেই 14 বছরের বেশি কেউ দিতে পারবে না, সেটা জি জি, দায়রা জজ হলেও পারবে চলো না। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, কালকে 8টায় দেখা হচ্ছে।